তোর সাহস হলো কি করে কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলার? খুব সাহস বেড়ে গিয়েছে তোর, তাই না? ডানা গজিয়েছে তোর। কিছু সময়ের ব্যবধানে কাছের মেয়ে থেকে নিজেকে এই বাড়ির মালকিন ভাবতে শুরু করেছিস। তোকে আজ আমি মেরেই ফেলবো। বলেই চুলের মুঠি ধরে টানতে টানতে ফুলের সজ্জিত বিছানা থেকে নামিয়ে নিয়ে এলো সদ্য বিবাহিত নববধূকে, তার স্বামী নামক নির্দয় ব্যক্তি। আহ অঙ্কন ভাই, লাগছে আমার। মনে হচ্ছে মাথা থেকে সব চুল উগড়ে যাচ্ছে, মাথা ব্যথায় টনটন করছে। প্লিজ চুলের মুঠি ছাড়ুন অঙ্কন ভাই, খুব কষ্ট হচ্ছে আমার, দম বন্ধ হয়ে আসছে। বিশ্বাস করুন, আমি কোনো পেপার ছিঁড়িনি। আমি তো জানিও না আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে। গত রাতে আপনি যখন আমার হাতে পেপার ধরিয়ে দিয়ে বলেছিলেন ঝটপট সাইন করে দিতে, ব্যাস আমি কিছু না পড়েই সাইন করে দিয়েছিলাম। তবে এখন বুঝেছি সেই পেপারটা কোনো সাধারণ পেপার ছিল না, ছিল আমাদের বিয়ের কন্ট্রাক্ট পেপার, যেইখানে আমাদের সম্পর্কটাই একটা চুক্তির সম্পর্ক, ভিত্তিহীন। শুধুমাত্র কাগজের একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমি কেন কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলার দুঃসাহস দেখাতে যাব? দাদিমা যখন আমাকে আপনার রুমে নিয়ে আসে, তখন বড় বাবাকে আপনার রুম থেকে বের হতে দেখেছি আমি। তুই ঠিক কি মিন করছিস অজন্তা? তুই বলতে চাইছিস টেডেই কাজ করেছে? দোহাই আপনার, বিশ্বাস করুন আমার কথা, আমি সত্যি কিছু করিনি। একদম চুপ। একটা কথা বলবি না তো একদম গুলি করে মাথায় গুলি উড়িয়ে দিব। অঙ্কন চৌধুরী বউ হওয়ার খুব শখ ছিল তোর, তাই না? তুই কি ভেবেছিলি একটা কাগজে নিজের নাম লিখে আর 3 কবুল বললেই তুই এই বাড়ির কাজের মেয়ে থেকে বাড়ির বউ হয়ে যাবি? মম, ড্যাড, সুইটহার্টের মতো আমার উপরও নিজের রাজত্ব দায়ের করতে পারবি? তোর এই আশা কখনো পূরণ হবে না অজন্তা। ভুলে যাস না তুই এবারই কাজের মেয়ে, আর সারা জীবন কাজের মেয়ে হয়ে থাকবি। তোর মতো নর্দমার কীট অঙ্কন চৌধুরী পায়ের তোলার থাকার যোগ্য নয়। না জানি কার না কার পাপের ফসল মমডেড আমাদের বাসায় এনে রেখেছে, যেন এটা কোনো আশ্রয় কেন্দ্র। ইস, নেমপ্লেটে চৌধুরী মঞ্জিল না লিখে আশ্রয় মঞ্জিল লিখে দিলে বেশ ভালো হতো। এতে তোর মতো হাজারো অজান্তা নামহীন পরিচয়হীন বাবা মা ছাড়া মেয়েগুলো এইখানে আশ্রয় নিতে পারত। ডেট শুধুমাত্র তোকে আশ্রয় দিয়ে কান্ত হয়নি, এখন আবার আমার গাড়িও ঝুলিয়ে দিয়েছে। আপনি আমাকে যা ইচ্ছে হয় বলুন, মারুন কাটুন, আমি কিছু বলবো না। কিন্তু আমার বাবা মা সম্পর্কে কোনো বাজে কথা বললে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না অঙ্কন ভাই। অজান্তার কথা শুনে অঙ্কন ক্ষিপ্ত হয়ে এসে অজান্তার গলা চেপে ধরে বলল, ও রিয়েলি? তুই সিআইডি অফিসার অঙ্কন চৌধুরীকে থ্রেট করছিস, যার নাম শুনে শহরের অলিগলিতে থাকা প্রত্যেকটা ক্রিমিনাল বয় কেঁপে উঠে? তুই তাকে ভয় দেখাচ্ছিস? ও শিট, আমার তো পেন ভিজে গেছে অজান্তা তোর থ্রেট শুনে। অঙ্কন এমন ভাবে অজান্তার গাল চেপে ধরেছে যেন মনে হচ্ছে জল ভেঙেই যাচ্ছে। অজান্তা কোনো মতো অঙ্কনকে ছাড়িয়ে অশ্রু ভেজা নয়নেই বলল, হ্যাঁ, স্বীকার করছি আমি অজান্তা, আমার কোনো পরিচয় জানা নেই, কিন্তু আমিও কোনো বাবা মায়ের সন্তান। তাই কথায় কথায় আমার পরিচয় নিয়ে প্রশ্ন তুলবেন না অঙ্কন ভাই। আমি সত্যিই আপনার মতো একজন সৎ, ন্যায়বান সিআইডি অফিসার, যাকে এই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা নিজেদের আইডল মনে করে, তার মতো একজন হতে চাই, যাকে নিয়ে প্রেস মিডিয়ার লোকেদের গঞ্জনার শেষ নেই। অন্তত তার মুখ থেকে এমন কুরুচিপূর্ণ কথা কখনো আশা করিনি। তারা হয়তো জানে না, তারা যাকে নিজেদের আইডল মনে করে সে সবার সামনে যতটা ভালো মানুষ, ঠিক ততটাই নোংরা কুৎসিত অহংকারে জর্জরিত তার ভেতরটা। বাহ বাহ, তোর তো দেখি খুব উন্নতি হয়েছে অজান্তা, যে অঙ্কন চৌধুরীকে দেখলে ক্রিমিনালদের মতো তোরও কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এতগুলো বছর আমাদের বাড়িতে থাকার পরও যার সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারিসনি, আর আজ তুই তার চোখে চোখ রেখে কথা বলছিস? রিয়েলি আই ক্যান্ট বিলিভ দিস। নাকি তুই নিজে কেমন ভোগ করতে শুরু করেছিস? বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বাদ থাকলেও সাধ্য নেই আমার। বড় বাবা রাস্তা থেকে তুলে এনে আমাকে নতুন একটা জীবন দিয়েছে। ফ্রিতে খাচ্ছি, থাকছি, পড়ছি, এটাই অনেক, আর কোনো চাওয়া নেই আমার। লাইক সিরিয়াসলি, তোর সত্যি আর কোনো চাওয়া নেই? তাহলে মরতে মরতে আমার রুমে কেন এসেছিস তুই? বেরিয়ে যা আমার রুম থেকে, তোকে সহ্য হচ্ছে না আমার। আমাকে নিয়ে যদি আপনার এতই সমস্যা, তাহলে কেন বিয়ে করলেন আমাকে? কেন বিয়ে নামক একটা চুক্তির মিথ্যা সম্পর্কে জড়িয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিলেন?
কেন অঙ্কন ভাই, কেন? এসব প্রশ্ন আমাকে না করে তো নিজেকে কর, উত্তর পেয়ে যাবি। ড্রামাবাজ মহিলা, নিজে নাটক সাজিয়ে বড়লোক বাবার একমাত্র ছেলে, শহরের নাম করা একজন সিআইডি অফিসারের গলায় ঝুলে পড়ে এখন আবার আমাকে জিজ্ঞেস করছে কেন বিয়ে করলেন। ইটস অল বিকজ অফ ইউ। আমি কোনো না। স্টপ অল দিস ননসেন্স, ডোন্ট সে এনিমোর, জাস্ট গেট আউট ফ্রম মাই রুম। বলেই অঙ্কন অজান্তার হাত ধরে টানতে টানতে দরজার কাছে নিয়ে এসেই দেখল দরজা বাইরে থেকে লক করা। মুহূর্তের মধ্যেই অঙ্কনের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। কপালে চিন্তার স্পষ্ট ছাপ দেখা গেল। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দরজায় পরপর 2-3টা লাথি মেরে দিয়ে বলল, ড্যাম ইট, কার এত বড় সাহস হলো আমার রুম বাইরে থেকে লক করার? অঙ্কনের কর্মকাণ্ডে আতঙ্ক হয়ে অজান্তা বলল, আপনি দয়া করে শান্ত হন অঙ্কন ভাই। আমি বড় মা বা দাদিমাকে ডাকছি, তারা এসে দরজা খুলে দিলে আমি এক্ষুনি বেরিয়ে যাব রুম থেকে। অজান্তা সবই বড় মাকে ডাক দিতে যাবে, তার আগেই অঙ্কন ড্রয়ার থেকে একটা পিস্তল বের করে অজান্তার কপালে ঠেকিয়ে বলল, ভুলেই কাজ করতে যাবি না অজান্তা। এই 4 দেয়ালের মধ্যে যা হয়েছে ভুলেও যদি মম ডেট বা সুইটার্টের কর্ণপাত হয়ে, ট্রাস্ট মি, একদম গুলি করে তোর মাথার গুলি উড়িয়ে দিব বলে দিলাম। তারা যেন গুণা করেও আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের বিষয়ে এমনকি আমাদের মধ্যেকার দূরত্ব বুঝতে না পারে। অজান্তা চোখের পানি মুছে ঠোঁটের তাচ্ছিলের হাসি ঝুলিয়ে বলল, ড্রামাবাজ আমি না অঙ্কন ভাই, ড্রামাবাজ তো আপনি। নিজেকে কি অমায়িকভাবে প্রেস মিডিয়া পরিবারের সদস্যদের কাছে উপস্থাপন করেন, অথচ সামান্য একটা মেয়েকেই সম্মান দিতে জানেন না। আবার বলছেন আপনি যেভাবে সবার সামনে ভালো মানুষ হয়ে থাকার নাটক করেন, ঠিক একইভাবে আমাকেও আপনার পরিবারের সদস্যদের সামনে সুখী কাপলের নাটক করতে। এসব নাটক আপনার সাথে যায় অঙ্কন ভাই, আমার মতো কাজের মেয়ের সাথে না। লিসেন, তোর ওই ননস্টপ বকবক শোনার টাইম নেই। তুই বিছানায় বসে আমার বিছানা নোংরা করে দিয়েছিস, এখন ঝটপট বেডশিট চেঞ্জ করে দিয়ে আমার চোখের সামনে থেকে সরে যা। অজান্তা বেডশিট চেঞ্জ করে দিয়ে বলল, আপনি নিজেই তো দেখলেন দরজা বাইরে থেকে লক করা, তাহলে আমি রুমের বাইরে যাব কিভাবে? আর কোথায় বা ঘুমাবো আমি? নান অফ ইউর বিজনেস। বলি অঙ্কন লাইট অফ করে শুয়ে পড়ল। অজান্তা কি করবে বুঝতে না পেরে ঠাই সেখানেই দাঁড়িয়ে রইল। ফজরের আজানের মিষ্টি ধ্বনি কর্ণপাত হতেই তন্দ্রা কেটে যাওয়ার সাথে সাথে আপনা আপনি দর্শনেন্দ্রিয় খুলে যায় অজান্তার। অজান্তার গাত্রে এখনো বিয়ের লাল বেনারসি জড়ানো রয়েছে। বিয়ে বাসর রাত নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে নানা রকম জল্পনা কল্পনা থাকে। স্বামী নামক অপরিচিত ব্যক্তির জন্য মনের গহিনী কত শত স্বপ্নের জাল বোনা থাকে, সেরকমটা অজান্তেরও ছিল। অথচ তার বাসর রাতে স্বামীর বিছানার জায়গাটুকু মেলেইনি তার। বেলকনিতে রাত্রি যাপন করতে হয়েছে। হয়তো তার ললাটে এমনটাই লেখা ছিল। সারা রাত গরম আর মশার কামড়ে একটুও ঘুমই হয়নি অজান্তার। রাতে গহনাগুলো খুলেই মেঝেতে রেখেছিল, সেগুলো মেঝে থেকে তুলে অঙ্কনের ড্রেসিং টেবিলের ওপর খুব সতর্কতার সাথে রেখেই অজান্তা পা টিপে টিপে ওয়াশরুমে চলে গেল। অজান্তা নামাজ পড়ার জন্য অজু করে এসেই দেখে কোথাও যায় নামাজ নেই। পরক্ষণেই অজান্তার চোখে পড়ে রাতে উঠিয়ে রাখা বেডশিটের ওপর। জায়নামাজ না পেয়ে অজান্তা বেডশিট বিছিয়ে ফজরের সালাত আদায় করে নেয়। অজান্তা নামাজ শেষ করে আগোছালো রুমটা পরিষ্কার করছে। এমন সময় দরজার বাইরে থেকে আঞ্জুম আরা চৌধুরীর গলা শুনতে পায়। দরজার অপর প্রান্ত থেকে আঞ্জুম আরা চৌধুরী বলছেন, সরি দাদুভাই, আমি তোমাদের প্রাইভেসির জন্য বাইরে থেকে দরজা লক করে দিয়েছিলাম, যাতে তোমাদের বাসর রাত আরো মধুময় হয়ে ওঠে, দুজন দুজনের মনের গহীনে পৌঁছে যেতে পারো। আই থিঙ্ক এতে তোমাদের উপকার হয়েছে। দরজা লক খুলে দেওয়া হয়েছে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে এসো, সবাই অপেক্ষা করছে নবদম্পতির জন্য। দরজা খোলা পেয়ে অজান্তা নিজের রুমে চলে আসে চেঞ্জ করার জন্য। অজান্তা একটা চুড়িদার নিয়ে ওয়াশরুমে যাবে, এমন সময় নাতাশা চৌধুরী এসে বলল, অজান্তা, তুই এই রুমে কেন? তুই জানিস না বিয়ে হবার সাথে সাথে বরের ঘর নিজের ঘর হয়েছে? গতকাল থেকে বাবুর রুম তোরও রুম হয়ে গেছে। এখন থেকে তুই বাবুর রুমে থাকবি। আমি বাবুর রুমে গিয়ে দেখি বাবু ঘুমিয়ে আছে, কিন্তু কোথাও তোকে না পেয়ে আমার এইখানে আসতে হলো। আসলে বড় মা, আমি অঙ্কন ভাইয়ের রুমেই ছিলাম,
কিন্তু আমার কাপড় চোপড় সবকিছু এই রুমেই রয়েছে, তাই চেঞ্জ করার জন্যই এসেছি। তুমি নিচে যাও, আমি এক্ষুনি শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরিধান করে আসছি। তোকে শাড়িতে অনেক সুন্দর লাগে অজন্তা। আমি তোর জন্য শাড়ি নিয়ে এসেছি। এখন কথা না বাড়ি তাড়াতাড়ি শাওয়ার নিয়ে শাড়ি, আর গতকাল তোর বড় বাবা যে গহনাগুলো তোকে দিয়েছে সেগুলো পরে নিচে আয়। ঠিক আছে বড় মা, তবে তোমার অসুস্থ শরীর, তুমি আবার কিচেনে যেও না কিন্তু। আমি চেঞ্জ করে এসে সবার জন্য নাস্তা রেডি করছি। তাছাড়া বেলি তো আছেই, ও আমাকে হাতে হাতে সাহায্য করবে। তুমি একদম আগুনের কাছে যাবে না বড় মা। নাতাশা চৌধুরী অজান্তাকে নিজের বুকে টেনে নিয়ে বলল, পাগলি মেয়েটা কত ভাবে আমার জন্য। এই জন্যই আমি আর ইমতিয়াজ তোকে সারা জীবন আমাদের সংসারে রাখার লোভ সামলাতে পারিনি। এখন যা তো, ঝটপট রেডি হয়ে নিচে আয়। নাতাশা চৌধুরী বেরিয়ে গেলে অজান্তা তার দেওয়া প্যাকেট খুলে দেখে একটা কালো আর ব্লু কালারের জামদানি দুইটা শাড়ি রয়েছে, তার সাথে প্রয়োজনীয় সব কিছু। অজান্তা আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাবে। এমন সময় মনে পড়ে বড় মা তো গয়না নিতে বলেছিল। কিন্তু আমি তো ভুলক্রমেও গয়নাগুলো অঙ্কন ভাইয়ার রুমে রেখে এসেছি। এখন তার রুমে গেলে যদি আবার রাতের মতো বকাঝকা করে, যদি বন্দুক নিয়ে তেড়ে এসে তার বিখ্যাত ডায়ালগ দিয়ে বলে, অজন্তা, তুই আবার আমার রুমে এসেছিস কেন? এক্ষুনি বের হয়েছে আমার রুম থেকে, অন্যতা একদম গুলি করে তোর মাথা কুলিয়ে দিব। তখন কি জবাব দেব আমি? পরক্ষণেই মনে হলো এই টাইমে অঙ্কন ভাই জগিং করতে বের হয়। নিশ্চয়ই আজও তার ব্যতিক্রম হয়নি। আমি নিশ্চিন্তে গিয়ে আমার গয়নাগুলো নিয়ে আসতে পারবো। এক বুক আশার সঞ্চয় করে অজান্তা অঙ্কনের রুমের দিকে পা বাড়ালো। ফোন প্রাইভেটের শব্দে ঘুম ভেঙে গেল অঙ্কনের। অঙ্কন তড়িঘড়ি করে উঠে ফোনের দিকে চোখ পড়তেই বলল, ও শিট, আমার জগিং এর সময় পার হয়ে যাচ্ছে আর আমি টিকি পাইনি। সব হয়েছে ওই ড্রামাবাজ মেয়েটার জন্য। ওর জন্য অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়েছে, যার কারণে আজ আমার জগিং মিস হয়ে গেল। অঙ্কন অজান্তাকে হাজারটা বকা দিতে দিতে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করতেই শ্যাম্পু বা সাবান জাতীয় কিছুর উপর স্লিপ হয়ে ঠাস করে মেঝেতে পড়ে যাওয়ার ফলস্বরূপ অনেকটা ভিজে যাওয়ার সাথে সাথে কোমরেও বেশ চোট পায়। বিরক্তিতেই অঙ্কন মুখ থেকে চ জাতীয় শব্দ বের করে বলল, আমি স্পষ্ট বুঝতে পারছি আমার ওয়াশরুমে কেউ এসেছিল, কিন্তু কে হতে পারে? আমার অনুমতি ব্যতীত কারো সাহস হবে না আমার রুমে প্রবেশ করার। ও মাই গড, তার মানে ওই ড্রামাবাজ নোংরা মেয়েটা আমার ওয়াশরুমে চলে এসেছে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি অজান্তা। এর জন্য তোর কঠিন শাস্তি ভোগ করতে হবে। আই উইল টিচ ইউ এ গুড লেসন, মাইন্ড ইট। একে তো তোর জন্য আজকে জগিং করতে যেতে পারিনি, এখন আবার কোমরে ব্যথা পেতে হলো, আবার ভিজেও গিয়েছে। এখন তো শাওয়ার না নিয়ে বের হতেও পারবো না, কিন্তু টাওয়াল তো আনিনি। অঙ্কন টাওয়াল নিতে আসবে এমন সময় রুম থেকে কারোর পায়ের শব্দ শুনতে পেল। অঙ্কন ভাবছে নিশ্চয়ই সুইটহার্ট এসেছে। সে ওয়াশরুম থেকেই হাঁক ছেড়ে বলল, সুইটহার্ট মাই ডার্লিং, আমার টাওয়ালটা একটু দিয়ে যাও তো। অজান্তা ভাবছিল অঙ্কন ভাই নিশ্চয়ই রুমে থাকবেই না। এই আশায় তার গহনাগুলো নেওয়ার উদ্দেশ্যে অঙ্কনের রুমে এসে হাজির হয়েছিল, কিন্তু ওয়াশরুম থেকে তীব্র আওয়াজ শুনে বুঝতে পারে তার ধারণা ভুল। সে হাড়ে হাড়ে টের পাচ্ছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এই প্রভাত তারই মানে। অজান্তা তড়িঘড়ি করে গহনাগুলো নিয়ে রুম থেকে বের হতে যাবে, তার আগে আবারও শুনতে পায়, সুইটহার্ট কোথায় গেলা তুমি? দাও না আমার টাওয়ালটা, আমার কিন্তু শুধুমাত্র একটা হাফ প্যান্ট পরা। তুমি কি চাচ্ছ আমি হাফ প্যান্ট পরে তোমার সামনে আসি? তুমি টাওয়াল না দিলে আমি সত্যি সত্যি এই অবস্থায় তোমার সামনে চলে আসবো। অজান্তা এদিক সেদিক তাকিয়ে বলল, দূর, কি মুসিবতে পড়ে গেলাম। এখন কি করব আমি? আমার কি তাকে সাহায্য করা উচিত? তাছাড়া অঙ্কন ভাই মনে করছে রুমে তার সুইটহার্ট এসেছে, তাই আমি যদি টাওয়াল নিয়ে আসি তাহলে সে ভাববে সুইটহার্টই দিয়েছে। অজান্তা আকাশ কুসুম চিন্তা করে টাওয়েল নিয়ে দরজায় নক করলে অঙ্কনের মাথায় দুষ্ট বুদ্ধি চেপে বসে। অঙ্কন মুচকি হেসে বলে, সকাল সকাল সুইটহার্টের প্রেমের বইটা খুলে দিয়ে তাকে প্রেমের উতল সাগরে ভাসিয়ে নিয়ে কেমন হবে ব্যাপারটা? নিশ্চয় খুব বকা দিবে আমাকে, আমার কান মলে দিবে, ঠিক না? আমিও এমনটাই চাই।
আমি আবার ওই সুইটারে আগের মতো শাসন আদর ভালোবাসা পেতে চাই। বড্ড মিস করি শাসনগুলো। সেই আদর ভালোবাসা শাসন পেতে আমাকে যদি এতটুকু দুষ্টুমি করতে হয়, করবো আমি। অজান্তা ভিতর থেকে অঙ্কনের কোনো রেসপন্স না পেয়ে আবারও দরজায় নক করার সাথে সাথেই অঙ্কন ঘ্যাঁচকা টান তাকে ওয়াশরুমে নিয়ে যেতেই দুজনেই ব্যালেন্স হারিয়ে শাওয়ারের নিচে পড়ে যায়। শাওয়ারের নিচে পড়ে যেতেই দুজনেই কাক ভিজা হয়ে গিয়েছে। অঙ্কন অজান্তার দিকে তাকিয়ে ভাবছে, শুনেছি বাঙালি মেয়েদের নাকি বিয়ের পরে সৌন্দর্য শতগুণ বেড়ে যায়। অজান্তার ক্ষেত্রেও তাই হয়েছে। হয়তো হয়েছে, আজকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। মনে হচ্ছে নতুন কোনো অজান্তাকে দেখছি, কিন্তু কেন? তখনই অঙ্কনের চোখ যায় অজান্তার নোজ পিনের দিকে। অঙ্কন বুঝতে পারে অজান্তার সৌন্দর্য বৃদ্ধির কারণ তার নোজ পিন, যা এতদিন তার নাকে ছিলই না। হঠাৎ করেই নাক ফুল পড়েছে, যার কারণে তাকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। পরক্ষণেই অঙ্কন কি হচ্ছে বুঝতে পেরে তড়িঘড়ি করে অজান্তার উপর থেকে উঠে অজান্তাকে বলল, হাউ ডেয়ার ইউ! তোর সাহস হলো কি করে পারমিশন ছাড়া আমার ওয়াশরুমে প্রবেশ করার? নাকি আমার হাতে মারার স্বাদ জেগেছে তোর? দিব নাকি গুলি করে মাথার গুলি উড়িয়ে? অজান্তা মনে মনে বলল, দাদিমা সবসময় একটা কথা বলে, নরম মাটিতে নাকি কেঁচো লাগে বেশি। তাই আমি যত অঙ্কন ভাইয়ের সামনে দুর্বলতা প্রকাশ করব, অঙ্কন ভাই তত আমাকে আঘাত করবে, অপমান করবে, যেমনটা গত রাতে করেছিল। অজান্তা নিজেকে সংযত করেই বলল, আমি ইচ্ছে করে এসেছি নাকি? আপনি নিজেই বারবার টাওয়াল চাইছিলেন, তাই বাধ্য হয়ে আমার আসতে হয়েছে। তুই কি সুইটার্ট? আমি সুইটার্টকে টাওয়াল দেওয়ার জন্য রেখেছি, তোকে নয়। আমি তো আপনার উপকার করতেই এসেছিলাম, কিন্তু আপনি যে আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসলেন, আমাকে ভিজিয়ে দিলেন, এই বেলা কিছু না না। আর আমি কিছু বলতে গেলেই আপনার সেই চিরচেনা এক ডায়লগ দিবেন, একদম গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। বলি কি, এ পর্যন্ত কয়টা মানুষের গুলি করে মাথার খুলি উড়িয়ে দিয়েছেন? তোর সাহস দেখে সত্যি আমি অনেক অবাক হচ্ছি। এক রাতের ব্যবধানে মুখে কই ফুটতে শুরু হয়ে গিয়েছে। রাতেও তো তোর চোখে মুখে আমি বইয়ের স্পষ্ট ছাপ দেখতে পেয়েছি, বাট এখন সেই বইয়ের ছাপ নেই। এখন রাতেই তো চেঞ্জ। আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে ভয় পেতে হবে? হ্যাঁ, আগে ভয় পেয়েছি, কারণ তখন আপনি অন্য পুরুষ ছিলেন, আর এখন আপনি বিয়ে করা বর আমার। বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো। বড় মা বলেছে বিয়ের পরে বরের সবকিছু নিজের হয়ে যায়, তাই এটা যেমন আপনার রুম তেমনি আমারও রুম। আর নিজের রুমে প্রবেশ করতে যদি অনুমতি নিতে হয়, তাহলে আপনিও আমার থেকে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করবেন। অঙ্কন কিছু বলতে যাবে তার আগে রুম থেকে আলিশা হাঁক ছেড়ে বলল, অজান্তা আপু, অঙ্কন ভাইয়া, তোমরা কি করছো ওয়াশরুমে? মাই গড, তোমাদের কি রুমের জায়গা কম পড়েছে যে ওয়াশরুমে গিয়ে রোম্যান্স করতে হচ্ছে? তোমাদের রোম্যান্স শেষ হলে তাড়াতাড়ি নিচে আসো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। আলিশার সাড়া পেয়ে অজান্তা নিজের রুমে গিয়ে চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে নিচে এসে দেখে সবাই ব্রেকফাস্ট না করে তাদের জন্য অপেক্ষা করছে। অজান্তা ডাইনিং টেবিলে এসে দেখে হরেক রকমের রেসিপি রান্না হয়েছে, যার মো গন্ধে পুরো বাড়ি চড়িয়ে গিয়েছে। অজান্তা মিকি রাগ দেখিয়ে নাতাশা চৌধুরীকে বলল, তোমাকে বারণ করেছিলাম বড় মা, কিচেনে যাবে না, তবুও কেন অসুস্থ শরীর নিয়ে রান্না করতে গেলে? তাছাড়া ব্রেকফাস্টে তো ভারী কোনো খাবার খাওয়া হয় না, তাহলে আজ ঘরটা করে এত আয়োজন কেন? তোকে হয়তো আমি গর্ভে ধারণ করিনি, কিন্তু সেই ছোটবেলা থেকে মায়ের আদর দিয়ে তোকে বড় করেছি। সেই ছোট্ট মেয়েটা আজ নতুন জীবনের সূচনা করছে। তার খুশির জন্য আমার এইটুকু কষ্ট কিছুই না। সাধারণত বিয়েতে কত বড় আয়োজন করা হয়, আমরা তো সেই ধরনের কিছুই করিনি। তাই নিজেই সামান্য কিছু ট্রাই করছি। অবশ্য আমি একা করিনি, আলিসা বেলিও সাহায্য করেছে আমাকে। অজান্তা নাতাশা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, তোমাকে জড়িয়ে ধরলে কেন আমি মায়ের ফিল, আমার মায়ের গায়ের গন্ধ পাই বড় মা? কেন মনে হয় তুমি আমার গর্ভধারিণী মা? তুই আমার নিজের পেটের মেয়ে, তাই হয়েছে শান্তি। এবার কথা না বাড়ি তাড়াতাড়ি খেতে বস। আমি তোদের তিনজনকেই নিজের হাতে খাইয়ে দিব। কিন্তু বাবু এখনো আসছে না কেন? মাম, ওই যে দেখো ভাইয়া চলে এসেছে, এখন তাড়াতাড়ি খেতে দাও তো, খুব ক্ষুধা পেয়েছে।
ব্রেকফাস্টে আজ এত এত খাবার খেতে পারবো কখনো ভাবিনি। এসব কিছু হয়েছে অজান্তা আপুর জন্য। ধন্যবাদ আপু। হয়েছে, আর এত ধন্যবাদ দিতে হবে না। অঙ্কুন চেয়ার টেনে আর চোখে অজান্তার দিকে তাকিয়ে বলল, সকাল সকাল ড্রামা শুরু করে দিয়েছে, ড্রামাবাজ মহিলা একটা। অঙ্কুন বসা মাত্রই অঞ্জুম আরা চৌধুরী অঙ্কনকে ফিসফিস করে বলল, হোয়াট হ্যাপেন দাদু ভাই? সকাল সকাল দুজনে চুল ভেজা, ডাল মে কুছ কালা হে। অঙ্কন মাথা চুলকাতেই চুলকাতে বলল, তুমি যেরকম ভাবছো সেরকম কিছু হয়নি সুইটার্ট। এরকম দিন আমিও পার করে এসেছি দাদু ভাই। চুলে পাক এমনি এমনি ধরেনি। বিয়ের পরে কয়েকটা মাস হচ্ছে মধুমাস। মধু রাজা তার মধুরানী থেকে মধুর সংগ্রহ করবে, এটাই স্বাভাবিক। এতে এত লজ্জা পাওয়ার কি আছে? অঙ্কন প্রসঙ্গ পরিবর্তন করতে বলল, মম কোথায় সুইটার? তাড়াতাড়ি ব্রেকফাস্ট দিতে বলো তো, আমার একটু তাড়া আছে, বেরোতে হবে আমাকে। বিয়ের পরের দিনই নতুন বউকে ছেড়ে কোথায় যাবে দাদু ভাই? ইনভেস্টিগেশনে যেতে হবে সুইটার্ট। তুমি তো ছুটি তো রয়েছো, তাহলে আবার ইনভেস্টিগেশনে কেন? নতুন নতুন বিয়ে করেছো, কোথায় বউকে একটু সময় দিবা, আদর আহ্লাদ করবা, তা নয় তো সেই ছুটলো ইনভেস্টিগেশনে। অন্য অফিসার তো আছে, তারা ঠিক সামলে নেবে। তোমাকে আজ কোথাও যেতে হবে না। গ্রাম থেকে কিছু মেহমান আসবে, বিকালে ছোটখাটো বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তুমি কোথাও যাচ্ছ না, ব্যাস। এমনটা হয় না সুইটার, টানা 4-4টা মিসিং ডায়েরি এসেছে বাচ্চা নিখোঁজ হওয়ার, যার ইনভেস্টিগেশনের সম্পূর্ণ দায়িত্ব পড়েছে আমাদের সিআইডি টিমের উপর। আর ডিপার্টমেন্টের আমি একজন সিনিয়র সিআইডি অফিসার হয়েও হাত পা গুটিয়ে বাড়ি বসে থাকতে পারি না সুইটার। একটার পর একটা বাচ্চা নিখোঁজ হচ্ছে এতিমখানা থেকে, আর আমাদের সন্দেহ এতিমখানার সাথে জড়িত কেউই কাজ করছে। হয়তো সে বাচ্চা পাচারকারীদের সাথেও জড়িত, তাই আরও বাচ্চা মিসিং হওয়ার আগেই আমাদের অপরাধীদের ধরতে হবে। নাতাশা চৌধুরী কিচেন থেকে পায়েসের বাটি নিয়ে আসছিল ড্রয়িং রুমের দিকে। এমন সময় এতিমখানার কথা শুনে অঙ্কনকে জিজ্ঞাসা করলো, কোথায় যাবি বাবু? তুই না ছুটি নিলি? কুসুমপুর এতিমখানায় মম। কুসুমপুর এতিমখানার কথা শুনে নাতাশা চৌধুরীর হাত থেকে পায়েসের বাটি নিচে পড়ে বাটিতেই থাকা পায়েস মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে যায়। তুমি শুধু শুধু টেনশন করছো বৌমা। তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই হবে না। দেখো আম্মা, কুসুমপুর এতিমখানায় গিয়ে যদি বাবুর অতীতটার সামনে চলে আসে, বাবু যদি ওর নিজের সম্পর্কে সবটা জেনে যায়, আর যদি আমাদের ভুল বুঝে দূরে সরে যায়, তখন কি নিয়ে বাঁচবো আমি? তুমি অযথা টেনশন করছো। তাছাড়া তুমি কোন অন্যায় তো করনি। তোমার প্রয়োজন ছিল একটা সন্তানের, আর দাদু ভাইয়ের প্রয়োজন ছিল একটা পরিবার। মা বাবা, দাদু ভাই একটা পরিবার পেয়েছে, তুমি পেয়েছো একটা সন্তান। যদিও তুমি দীর্ঘ 8 বছর ধরে একটা মৃত সন্তান জন্ম দিতে সক্ষম হয়েছিলে, কিন্তু সে তো আর পৃথিবীর আলো দেখতে পারেনি। আসছে না কেন? কোথায় যাবি বাবু? তুই না ছুটি নিলি? না না আম্মা, আমি মৃত সন্তান জন্ম দেইনি। যদিও চেক আপ করে আমাকে বলা হয়েছিল আমার ছেলে সন্তান হবে, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যখন আমার জ্ঞান ছিল আমি কন্যা সন্তানের কান্নার আওয়াজ পেয়েছিলাম, অর্থাৎ আমি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম। কিন্তু যখন আমার জ্ঞান ফিরে আসে, নার্স আমার কাছে একটা মৃত ছেলে সন্তান দেয় আর বলে আমি মৃত সন্তান জন্ম দিয়েছি। আমি আগেও আপনাদের বলেছি আম্মা, কিন্তু আপনারা কেউ আমার কথা বিশ্বাস করেননি, উল্টো আমাকে সন্তান হারানোর বেদনায় মানসিক রোগী বলেছেন। বিশ্বাস করেন আম্মা, আমার সত্যিই মেয়ে হয়েছিল, কিন্তু জানি না কার নজর লেগেছিল আমার মেয়ের ওপর, আমার পরিবারের ওপর। তারা আমার মেয়েকে সরিয়ে তার জায়গায় একটা মৃত ছেলে সন্তান দিয়ে দিল। আর ইমতিয়াজও ভেবেছিল আমি হয়তো 8 বছর পরে কোনো মৃত সন্তান মেনে নিতে পারিনি, তাই উল্টো পাল্টা বকেছি, যার কারণে ইমতিয়াজও আর আমার মেয়েটার কোনো খোঁজ করেনি। বোন কান্নায় ভেঙে পড়লেন নাতাশা চৌধুরী। এখন আর এসব বলে কি লাভ বৌমা? যা হবার হয়েছে, এখন বেশি না বকে তুমি একটু বিশ্রাম নাও। অঙ্কন আর তার টিমের সদস্যরা 5 মিনিট আগেই কুসুমপুর এতিমখানায় এসে পৌঁছিয়েছে। এতিমখানায় প্রায় 300-400 বাচ্চা রয়েছে, যার পরিচালনায় দায়িত্বে নিয়েছেন স্থানীয় এলাকার চেয়ারম্যান রওনক হোসেন, এবং তার সাথে কিছু ফাউন্ডেশন যুক্ত রয়েছে, যা থেকে এতিমখানার বাচ্চাদের জন্য বিভিন্ন অনুদান, আর্থিক সহায়তা প্রদান করা হয়।
একে একে যখন 4টা বাচ্চা নিখোঁজ হয়ে যায় তখন রওনক হোসেন নিজেই থানায় গিয়ে মিসিং ডায়েরি করে আসে। অঙ্কন এসে রওনক হোসেনকে জিজ্ঞেস করলো, আচ্ছা চেয়ারম্যান সাহেব, এসব কি করে হলো? 4টা বাচ্চা কি একসাথে নিখোঁজ হয়েছে নাকি আলাদা আলাদাভাবে? স্যার, আমি চেয়ারম্যান মানুষ, আমার নানান কাজে ব্যস্ত থাকতে হয়। আমি শুধুমাত্র এতিমখানার পরিচালনা করি, কিন্তু বাচ্চাদের দেখাশোনা করে রহমত চাচা। রহমত চাচা অনেক বিশ্বস্ত একজন লোক, অনেক আগে থেকে এইখানে রয়েছে। অর্থাৎ আমাদের আগে এই এতিমখানা পরিচালনা করতো আমার বাবা। রহমত চাচা তখন থেকেই এখানে রয়েছে। 2 দিন আগে রহমত চাচা আমাকে ফোন করে বলে যে রাব্বি নামের একটা ছেলেকে অনেকক্ষণ যাবৎ দেখতে পাচ্ছে না। পরে নাকি বেলা জানায় সকাল 10টা নাগাদ রাব্বির দুঃসম্পর্কের কোনো মামা এসে রাব্বিকে নিয়ে গিয়েছে, তবে বিকেলের মধ্যে এসে রাব্বিকে আবার দিয়ে যাবে। কিন্তু রাব্বি আর ফিরে আসেনি। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু রাব্বি আসে না। আর যখন সবাই রাব্বিকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে তখন আলিফ নামের ছেলেটাও নিখোঁজ হয়ে যায়। 1 মিনিট চেয়ারম্যান সাহেব, এই বেলাকে? অঙ্কনের কথা শুনে পাশ থেকে একটা মধ্যবয়সী মহিলা বলে উঠল, আমি করছি সাহেব। এই বেলা 1 নম্বরে কুটনি বেটি। একজনের কথা অন্যজনের কাছে লাগানো ওর কাজ। বেয়াদব একটা মহিলা। ওর মধ্যে কোনো শিক্ষা দীক্ষা নয়, আছে খালি কুটনামি। ওর আর গুণ। ওর ওই কুটনামির জন্য ওর বড় ওরে তালাক দিছে, তাই অহন এই এতিমখানায় আসে উঠিয়েছে। এতিমখানার রান্নার কাম করে কুটনি বেটি। আমার মনে হচ্ছে ওই কুটনি বেটি নিশ্চয়ই এই কাজের লগে জড়িত আছে। ওই কুটনি বেটি এই ফুলের মতন বাচ্চাগুলোরে গায়েব করেছে। কিন্তু তুমি কে? আমি রেশমি সাহেব। আমি আগে এই এতিমখানার রান্নার কাম করতাম, কিন্তু এই বেলা কুটনি উড়ে এসে জুড়ে বইছে। কে কুটনি আর কে সুটনি সেইটা আমরা ঠিকই বের করে নিব। তোমরা এটা বলো যে এই কুটনি এই বেলাকে কোথায় পাবো? স্যার, ওই বেলা এখানেই থাকে, তবে আজ সকাল থেকে ওকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি কইছিলাম না সাহেব, ওই কুটনি বেলা এর সাথে জড়িত। আপনারা আসবেন জানতে পারে হয়তো কোন হানের ঘাপটি মেরে বসে আছে। আপনি খালি একবার আমার হুকুম দেন সাহেব, আমি ওই কুটনি বেটির চুলের মুঠি ধরে টানে নিয়ে আসবনি। তাহলে তো তুমি নিশ্চয়ই জানো বেলা কোথায় গিয়েছে। এখন চটপট বলে দাও বেলা কোথায়। না না সাহেব, আমি কিছু জানি না। ওই রাগের বসে এত কিছু কয়ে ফেলছি সাহেব। বুঝতে পেরেছি বেলার প্রতি অনেক ক্ষোভ জমে আছে তোমার। আমার এই চোর অপবাদ দিয়ে ওই বেলা আমার জায়গা দখল উড়িয়েছে সাহেব। ক্ষোভ তো থাকবারই কথা, তবে আমি সত্যিই জানি না ওই বেলা কুটনি কোণে গিয়ে মরেছে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা ঠিক জেনে নিব। ওই বেলা কুটনি যেখানে যাক, ওর মুখে যেন ঠাডা পড়ে, ওরে যেন কাল লাগিনে ছবল দিয়ে মারি শয়তান বেটি। রেশমি যদিও ফিসফিস করেই কথাগুলো বলছিলেন, তবুও অঙ্কনের কান পর্যন্ত ঠিক পৌঁছে গেছে। অঙ্কন মুচকি হেসে রেশমির ভাষা ফলো করে বলল, বেরি মানুষের শত্রু। আজ বিকেলে ছোটখাটো বউ ভাতের অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল, কিন্তু অঙ্কন না থাকায় অনুষ্ঠান ক্যান্সেল করা হয়েছে। অজান্তা অঙ্কনের বেলকনিতে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় দেখি বেলি তার সমস্ত জিনিসপত্র অঙ্কনের রুমে নিয়ে এসেছে, যা দেখে অজান্তা অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এ কি বেলি, তুমি আমার সব জিনিসপত্র অঙ্কন ভাইয়ের রুমে নিয়ে এসেছো কেন? আমি বলেছি। পাশ থেকে নাতাশা চৌধুরী বললেন, এখন থেকে তো সবকিছু এখানেই থাকবে। নে তোর কাপড় চোপড় আলমারিতে গুছিয়ে রাখ। বড় মা, কি হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন? চোখ ফোলা, নাক লাল হয়ে আছে, নিশ্চয়ই অনেক কান্না করেছো। কিন্তু কেন বড় মা? তোমাকে মাঝে মাঝে দেখি লুকিয়ে লুকিয়ে কান্না করো। কিসের এত কষ্ট তোমার বড় মা? বলো না বড় মা, তোমার কষ্ট আমার ভালো লাগে না, আমার কলিজা ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। বলো না বড় মা, কি হয়েছে তোমার? নাতাশা চৌধুরী কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে আসে। অজান্তা চোখের পানি মুছে তার কাপড় চোপড় আলমারিতে গুছিয়ে রাখছে। এমন সময় একটা ছবির দিকে চোখ পড়তেই থমকে যায় অজান্তা ছবিটা হাতে নিয়ে বলে, আরে এটা তো আমার নিজেরই ছবি।
অজান্তা ভালো করে লক্ষ্য করে দেখে শুধু একটা না, হাজারটা ছবি, যেগুলো দেখে বোঝা যাচ্ছে ছবিগুলো লুকিয়ে তোলা হয়েছে। অঙ্কন ভাইয়ের আলমারিতে আমার ছবি, তাও আবার লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু কেন? অঙ্কন ভাই তোমার নিজের ছেলে না? তার সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক নেই, তাই না বড় মা? কি সব আবল তাবল বকছিস অজান্তা? বাবু আমার নিজের ছেলে, তোকে এসব কথা কে বলেছে? এই কাগজটা, জানো এটা কিসের কাগজ? জন্ম নিবন্ধনের কাগজ, যেখানে অঙ্কন ভাইয়ের নামের জায়গা অঙ্কন চৌধুরী নয়, অঙ্কন তালুকদার দেওয়া। আর বাবা তুহিন তালুকদার, আর মা নাজমা তালুকদার। আর যখন তুমি আর দাদিমা গল্প করছিলে তখন সবটা শুনেছি আমি। তখনই আমার মনে সন্দেহ জাগে। তাই এই লকারের সমস্ত জিনিস অঙ্কন ভাইয়ের, সেইটা আমি আগে থেকেই জানতাম। তাই তুমি যখন ঘুমিয়েছিলে আমি লুকিয়ে তোমার থেকে চাবি নিয়ে এই তালাবদ্ধ ঘরে এসেছিলাম। ব্যাস, এইখানে এসেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। এরপর তুমি নিশ্চয়ই বলবে না যে অঙ্কন ভাই তোমার নিজের ছেলে? হ্যাঁ, বাবুর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু নিজের জন্ম না দিলে কি মা হওয়া যায় না? সেই ছোটবেলা থেকে বাবুকে আমি মাতৃ স্নেহ দিয়ে বড় করেছি। আমি ভাবতেও পারি না বাবু আমার রক্ত নয়। কিন্তু তুমি বড় বাবা চাইলেই তো অঙ্কন ভাইকে দত্তক নিতে পারতে। তোর বড় বাবার সাথে আমার রিলেশন করে বিয়ে হয়, যা তোর দাদু মানলেও দাদিমা মেনে নিতে পারেনি। পরে সে শর্ত দেয়, আমি যদি বিয়ের বছরেই তার বংশের প্রদীপ জ্বালাতে পারি তাহলে সে আমাকে মেনে নেবে। আমাকে ছেলে সন্তানের জন্ম দিতে হবে, কিন্তু 7 বছর চেষ্টা করার পরেও কোনো সন্তানের মুখ দেখতে পারিনি আমি। কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু দিন শেষে শূন্য হাতে ফিরেছি। অবশেষে 8ম বছরে আল্লাহ আমার দিকে মুখ তুলে চান। আমি কনসিভ করি, কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হয়েছিল। যেদিন আমার ডেলিভারি ডেট ছিল সেদিন হঠাৎ ইমতিয়াজদের জরুরি একটা কাজ পড়ে যায়। অবশ্য ইমতিয়াজ যেতে চায়নি, আমি আম্মার ওপর ভরসা করে ইমতিয়াজকে জোর করে পাঠিয়েছিলাম। এইটুকু বলেই থামলেন নাতাশা চৌধুরী। তারপর কি হলো বড় মা? আমাকে ওটিতে নেওয়া হলো। আমার মেয়ে হয়েছিল, কিন্তু আমাকে বলা হয়েছিল আমার ছেলে সন্তান হয়েছে, তবে জীবিত নয়, মৃত। প্রচণ্ড ভেঙে পড়ি আমি। কিছুদিন পরে যখন সুস্থ হয় তখন ডক্টর জানিয়ে দেয় আমি কখনো মা হতে পারবো না। এই কথা শুনে তো দাদিমা ইমতিয়াজকে বলে আমাকে ডিভোর্স দিতে, কিন্তু ইমতিয়াজ আমাকে ডিভোর্স দেয় না। এতে আম্মা ইমতিয়াজের ওপরেও রেগে যায়। তারপর আমরা কুসুমপুর এতিমখানার সন্ধান পাই, যেখানে গিয়ে বাবুকে মনে ধরে আমার। আমি তাকে দত্তক নিতে চাই, কিন্তু তোর দাদিমা নিতে নারাজ ছিল। তার এক কথা, দত্তক নিলে ওই ছেলের ঠাঁই হবে না চৌধুরী মঞ্জিলে। আম্মার কথা অনুযায়ী বাবুকে দত্তক নিতে পারিনি। বাবু তখন বাচ্চা ছিল, কিছুই বোঝার বয়স হয়নি তখন। ও জানে আমরাই ওর বাবা মা, কিন্তু এখানেই থেমে থাকেনি। বাবুকে চৌধুরী মঞ্জিলে আনার পর এতটুকু বাচ্চাকে বারবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কে বা কারা এমন করেছে আমরা বুঝতেও পারিনি। পরে অনেক চিন্তা ভাবনা করে বাবুকে কানাডা পাঠিয়ে দিই আমার বোনের কাছে। আর বাবু বিডিতে ফেরার সময় তুই তো চৌধুরী মঞ্জিলে ছিলি। এর পরের ঘটনা তোর অজানা নয়? হ্যাঁ, কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। কোন বিষয়? স্কুল কলেজে ভর্তি হওয়ার সময় তো বিভিন্ন কাগজপত্র লাগে, সেইখানেও অঙ্কন ভাই তার আসল বাবা মার নাম দেখেনি। আমরা টাকা দিয়ে নকল কাগজপত্র বানিয়েছিলাম, যেখানে আমার আর তোর বড় বাবার নাম ছিল। তোর কাছে একটা অনুরোধ, তুই বাবুকে এই বিষয়ে কিছু বলবি না। কিছু কথা না হয় অজানাই থাক। তুমি চিন্তা করো না বড় মা, আমি অঙ্কন ভাইকে কখনো এই বিষয়ে কিচ্ছু বলবো না। নাতাশা চৌধুরী অজান্তার কপালে চুমু দিয়ে বলল, লক্ষ্মী মেয়ে আমার। রাত 11টা বেজে গিয়েছে, এখনো বাবু ফিরলো না। ফোনটাও অফ বলছে। জানি না কোথায় আছে এই ছেলেটা। তুমি শুয়ে পড়ো বড় মা, আমি আছি তো। আমি অপেক্ষা করছি অঙ্কন ভাইয়ের জন্য। ঠিক আছে, তুই খেয়ে নে, আর বাবু আসলে খাবার দিস। হ্যাঁ রে বাবা, দিব। তুমি যাও, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আচ্ছা, যাচ্ছি আমি।
অজান্তা না খেয়ে ডাইনিং টেবিলে রাখা খাবার গুছিয়ে ফ্রিজে রেখে এসে সোফায় বসে অঙ্কনের জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে সবে অজান্তার চোখ লেগে এসেছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। অজান্তা দরজা খুলে দেখে অঙ্কন এসেছে, কিন্তু তাকে অনেক বিধ্বস্ত দেখাচ্ছে। এলোমেলো চুল, গায়ে পরিধানকৃত শার্ট ও এলোমেলো, চোখ লাল, মনে হচ্ছে কান্না করার ফলে এমন হয়েছে। অঙ্কন দরজার বাইরে থেকে জিজ্ঞেস করলো, এখনো ঘুমোসনি কেন? ছি 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 ছি, অঙ্কন ভাই আপনি সিগারেট খেয়েছেন? এতটা অধঃপতন ঘটেছে আপনার? মাই লাইফ মাই রুলস, আমার যা খুশি তাই করব। তোর কোনো প্রবলেম আছে? আর তোর প্রবলেম থাকলেও আমার কিছু যায় আসে না। বলে অজান্তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের রুমে চলে যায় অঙ্কন। অজান্তা দরজা বন্ধ করে দিয়ে কিচেনে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি শরবত করে নিয়ে আসে অঙ্কনের জন্য। কিন্তু রুমে এসে দেখে অঙ্কন রুমে নেই। তিনি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সুখে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছেন। অজান্তা সোজা গিয়ে অঙ্কনের ঠোঁট থেকে সিগারেট টান দিয়ে নিচে ফেলে দিয়ে বলে, কি সমস্যা আপনার? তোর সব জিনিসপত্র আর আমার রুমে কেন? তো কোথায় থাকবে? আই ডোন্ট নো। আপনি হয়তো জানেন না, কিন্তু আমি ঠিকই জানি। বরের জিনিসপত্র যেইখানে থাকবে, বউয়ের জিনিসপত্রও সেইখানে থাকবে। এটাই স্বাভাবিক, তাই না? অঙ্কন কিছু বলার আগেই অজান্তা বলল, অন্য ছেলেরা অফিস থেকে ফিরে বউকে জড়িয়ে ধরে ক্লান্তি দূর করে, কিন্তু আপনি তো সাধু সন্ন্যাসী, বউয়ের ধারে কাছেও ঘেঁষবেন না। তাই আপনার জন্য ঠান্ডা শরবত করে এনেছি, নিন, শরবত পান করে ক্লান্তি দূর করুন। নো নিড। অবশ্যই প্রয়োজন আছে। তুই কিন্তু একটু বেশি বকছিস অজান্তা। আমার সামনে থেকে জানো তো একদম গুলি করে মাথায় কুলি উড়িয়ে দেব। থাক ভাই, কুলি উড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি ফ্রেশ হন, আপনি উপরে আপনার জন্য খাবার নিয়ে আসছি। অজান্তা খাবার নিয়ে এসে দেখে অঙ্কন শাওয়ার নিয়ে লুঙ্গি পড়েছে, যা দেখে অজান্তার হাসি কিছুতেই থামছে না। অজান্তাকে হাসতে দেখে অঙ্কন ধমক দিয়ে বলল, ফ্রিতে সার্কাস দেখছিস নাকি? আপনি লুঙ্গি পরেছেন? আগে তো কখনো আপনাকে লুঙ্গি পরতে দেখিনি। কেন, তুই কি চোখে কম দেখিস? লুঙ্গি আমি প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে পরি। তুই নিশ্চয়ই আমার সাথে ঘুমোস না, যে তাই দেখতে পাবি। আর গরমকালে লুঙ্গি মানে এসি। লুঙ্গি থাকলে এসি চালানোর কোনো প্রয়োজন হয় না। এখন বেশি কথা না বলে খাবার রাখার বিদায় হওয়া। অজান্তা অঙ্কনকে খাবার দিয়ে সেখানেই দাঁড়িয়েই রয়েছে। সেও রাতে খায়নি। মনে হচ্ছে পেটের মধ্যে ক্ষুধায় হরতাল শুরু হয়ে গিয়েছে। অজান্তা ভাবছে, আমাকে একটু খাইয়ে দিলে অঙ্কন ভাইয়ের কি জাতমান চলে যেত? অজান্তার মুখের কথা মুখে থাকতেই অঙ্কন জিজ্ঞেস করলো, রাতে খেয়েছিস তুই? ব্যাস, এইটুকু কথায় অজান্তার মনে যেন প্রেমের বইটা বইতে শুরু করলো। অজান্তা অনেকটা অভিমানী স্বরেই বলল, আমার ক্ষুধা নেই। আমি জিজ্ঞেস করেছি খেয়েছিস কিনা, ক্ষুধা আছে কি নেই এটা জিজ্ঞেস করিনি। বেশ অপমান বোধ করে অজান্তা ভাবছে রুম থেকে বেরিয়েই যাবে, কিন্তু তার আগে অজান্তাকে অবাক করে দিয়ে অঙ্কন এক লোকমা খাবার অজান্তার মুখের সামনে তুলে ধরে, যা দেখে খুশিতে অজান্তার চোখে পানি চলে আসে। অজান্তা আবেগে আপ্লুত হয়ে জিজ্ঞেস করে, আমাকে ভালোবাসেন অঙ্কন ভাই? দেখতে দেখতেই কেটে গেল কয়েকদিন। কেসের ইনভেস্টিগেশন চলছে, কিন্তু কাঙ্ক্ষিত কোনো তথ্য বা প্রমাণ এখনো পাওয়া যায়নি। অঙ্কন এতিমখানার সব বাচ্চাদের চকলেট দিয়ে তাদের মনোরঞ্জন করার পর তাদের জিজ্ঞেস করছে তারা কিছু জানে বা দেখেছে কিনা। এমন সময় অঙ্কনের ফোন বেজে উঠল। অঙ্কন কল রিসিভ করে বলল, হ্যাঁ ঈশান বলো, ওইদিকের কি খবর, কিছু জানতে পেরেছো কি? হ্যাঁ স্যার, এতিমখানা থেকে 3 কিলো দূরে একটা জঙ্গল রয়েছে। ওই জঙ্গলে বেলা নামের মহিলাটার লাশ পাওয়া গেছে। আমার আশেপাশের লোকদের ছবি দেখে জিজ্ঞেস করছি, তারা নিশ্চিত করছে এইটা বেলার লাশ। মনে হচ্ছে মাথায় আঘাতের ফলে এর মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে সেটা তো ফরেন্সিক রিপোর্টারে জানা যাবে। তুমি এক কাজ করো, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। জি স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তবে স্যার, একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আমরা তো বেলাকে সন্দেহ করেছিলাম, আর আশ্চর্যজনকভাবে সেই বেলা খুন হয়ে গেল, কিন্তু কেন?
বেলা নিশ্চয়ই এমন কিছু জানতে পেরেছিল বা দেখেছিল যা খুনির জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। বেশ, তার পথের কাঁটা সরিয়ে দিয়েছে। এই বেলা বেঁচে থাকলে আমাদেরকে অনেক তথ্য দিয়ে দিতে পারত, কিন্তু কোনো ব্যাপার না। এই বেলাই আমাদের পৌঁছে দিবে আসল অপরাধী পর্যন্ত। তুমি ফরেনসিক ল্যাবে চলে যাও, আমি আসছি। ঠিক আছে স্যার। হ্যাঁ ডক্টর, রবিন কিছু জানতে পারলেন? হ্যাঁ অঙ্কন, আনুমানিক 4 ঘন্টা আগে বেলা মারা গিয়েছে, তবে এই বেলার মৃত্যু আঘাতের ফলে হয়নি। তাহলে কিভাবে হয়েছে? বিষের কারণে। বেলাকে বিষ দিয়ে মারা হয়েছে, এই দেখে ওর ঠোঁট গলা কেমন নীল হয়ে গেছে। আমি হয়তো খুনি এইটা বলতে পারবো না, কিন্তু বেলাকে বিষ দিয়েছে সেটা বলতে পারবো। ডক্টর রবিনের কথা শুনে ঈশান বলল, কিভাবে স্যার? এই যে এই পানির বোতলটা যেটা বেলার লাশের কাছে পড়ে গেছিল, আমি এই বোতল দুজনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, যার একটা বেলার ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করেছে, আর একটা ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সেই ব্যক্তির যে বেলাকে এই বিষ দেওয়া পানি খেতে দিয়েছিল। এবার আমার কাছে বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে গেল। মানে কেউ বেলাকে জঙ্গলে ডাকে, এরপর বেলা যখন জঙ্গলে যায় তখন কেউ বেলাকে পিছন থেকে মাথায় বাড়ি কিছু দিয়ে বাজেভাবে আঘাত করে। বেলা মৃত্যু যন্ত্রণা চটফট করতে থাকে, তার পানির তেষ্টা পায়। শেষবারের মতো হয়তো পানি খেতে চেয়েছিল, আর তখনই কেউ বেলাকে এইসব বিষ মিশ্রিত পানির বোতল দেয়, যার ফলে বেলার মৃত্যু ঘটে। একদম ঠিক বলছো অঙ্কন, বেলার সাথে এমনটা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট যখন পাওয়া গিয়েছে, খুনিকে খুব সহজে আমরা ধরে ফেলবো। কাল সকালে আবারও আমাদের কুসুমপুর এতিমখানে যেতে হবে। ওই এতিমখানায় লুকিয়ে রয়েছে সব রহস্যের সমাধান। অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় অঙ্কন দেখলো একজন ঝালমুড়ি বিক্রেতা ঝালমুড়ি বিক্রি করছে। অঙ্কন ভাবলো ড্রামাবাজ মেয়েটা ঝালমুড়ি খুব পছন্দ করে। ঝালমুড়ি পেলে যেন দিন দুনিয়া সব ভুলে যায়। কি সব অখাদ্য গিলে মেয়েটা। এসব অখাদ্য খাওয়ার ফলে শরীরের এই অবস্থা। মনে মনে অজান্তাকে 1000 টাকা বকা দিয়ে অঙ্কন 100 টাকার ঝালমুড়ি নিয়ে বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছালো। অঙ্কন ভেবেছিল হয়তো অজান্তা তার ফেরা অবধি অপেক্ষা করবে, কিন্তু কলিং বেল পেয়ে দরজা খুলে দিল নাতাশা চৌধুরী। যা দেখে অঙ্কন বলল, মম, তুমি এখনো জেগে রয়েছো কেন? জেগে না থাকলে দরজা খুলে দিত কে শুনি? কেন, তোমার আদরের মেয়ে অজান্তা কোথায়? অজান্তা বলল যে ওর নাকি শরীর খারাপ লাগছে, তাই আমি ওকে রুমে পাঠিয়ে দিয়েছি। শরীর খারাপটার কিছু না, সব ড্রামা। মানে কি বলতে চাইছিস বাবু? কিছু না মম। ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মম। অঙ্কন রুমে এসে দেখলো অজান্তা বেলকনিতে বিছানা করছে। হঠাৎ অঙ্কনের দিকে চোখ পড়া মাত্রই এক হাত ঘোমটা টেনে দিল, যা দেখে অঙ্কন মুচকি হেসে বলল, বাবা, মহারানীর রাগ এখনো কমেনি। ঝালমুড়ির কথা শুনে অজান্তার জিহ্বা ললক ললক উঠছে। এমনিতেই ঝালমুড়ি তার খুব পছন্দের। অজান্তা সামান্য একটু ঘোমটা সরিয়ে দেখলো অঙ্কন সত্যি সত্যি ঝালমুড়ি খাচ্ছে। অজান্তার মনে চাচ্ছে চো মেরে অঙ্কনের হাতে ঝালমুড়ি নিয়ে খাওয়া শুরু করতে, কিন্তু না, সে এতটাও নির্লজ্জ নয়। মুহূর্তের মধ্যেই অজান্তার চোখ ভিজে এলো। মনে পড়ে গেল সেদিন রাতের ঘটনা। অজান্তা যখন আবেগে আপ্লুত হয়ে অঙ্কনকে জিজ্ঞেস করেছিল, আমাকে ভালোবাসেন অঙ্কন ভাই? উত্তরে অঙ্কন ভাতের লোকমাটা অজান্তার মুখের সামনে থেকে নিয়ে নিজেই খেয়ে ফেলে বলল, সামান্য এক লোকমা ভাত খাইয়ে দিতে চেয়েছি আর ভেবেছিস আমি তোকে ভালোবাসি? তার প্রয়োজন নেই তোকে খাইয়ে দেওয়ার। এবার নিশ্চয়ই তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস। না, উত্তর পাইনি। আমি আপনাকে জিজ্ঞেস করেছি ভালোবাসেন কিনা, ইয়েস অর নো। তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। এই মুহূর্তে তোর মুখও দেখতে ইচ্ছে হচ্ছে না আমার। সরে যা আমার সামনে থেকে। মুহূর্তের মধ্যেই অজান্তা কোমল হৃদয়ে ব্যথিত হয়ে ওঠে। অজান্তা টলমলেই চোখে বলল, ঠিক আছে, দেখতে হবে না আমার মুখ আপনাকে। এরপর থেকে অজান্তা অঙ্কনকে এড়িয়েই চলছে, তার সামনেও আসছে না। ভুলবশত চোখাচোখি হয়ে গেলে তৎক্ষণাৎ ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রাখছে। পুরনো কথা মনে করে ঘোমটার আড়ালে চোখের পানি মুছে নিল অজান্তা, যা অঙ্কনের চোখ এড়ালো না। অঙ্কন অজান্তাকে শুনিয়ে শুনিয়ে বলল, কেউ তো আর ঝালমুড়ি খাচ্ছে না, কি আর করার, আমি নিজেই সবটা খেয়ে ফেলি।
অঙ্কনের কথা শুনে অজান্তা সমস্ত লাজ লজ্জা ভুলে চো মেরে অঙ্কনের হাত থেকে ঝালমুড়ি নিয়ে দিল এক দৌড়, যা দেখে অঙ্কন হো হো করে হেসে উঠল। রাত 11টা। অজান্তাও ঘুমানোর জন্য বেলকনিতে বিছানা ঠিকঠাক করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এমন সময় অঙ্কন বেলকনিতে উপস্থিত হয়। অঙ্কনকে দেখা মাত্রই হায় আল্লাহ বলেই অজান্তা মাথার ঘোমটাটা টেনে নিজেকে আড়াল করে নেয়। অঙ্কন বিরক্তিতে মুখ থেকে চ জাতীয় শব্দ বের করে বলল, ড্রামাবাজ মহিলা, দয়া করে তোর ড্রামা বন্ধ কর। এমন ভাব করছিস যেন তোর সামনে তোর বাসর এসেছে। তোকে দেখে নিজেকে ঘুমটার আড়ালে নিয়ে গেছিস। আপনি নিজেই বলেছেন আপনাকে যেন আমার মুখ না দেখাই, তার জন্যই এই অভিনয় পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। এতে আপনার সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনার এখানে কি চাই? তোকে মানে এখানে তোর শুতে হবে না, বিছানে চল। এমনিতেও ব্যালকনিতে শুয়ে শুয়ে জোর টানটা বাঁধিয়ে নিয়েছিস, বড় কোনো রোগ বাঁধানোর আগে বিছানায় চল। মরে গেলেও যাব না আমি। আপনার করা অপমানের কথা ভুলিনি আমি। ঠিক আছে, তোর যাওয়া লাগবে না, আমি নিজেই তোকে নিয়ে যাচ্ছি। বলেই অঙ্কন অজান্তাকে কোলে তুলে নেয়। ফজরের আজানের মিষ্টি ধ্বনি কর্ণপাত হতে ঘুম হালকা হয়ে গেল অজান্তার মনে হচ্ছে সে কোনো শক্ত পাথর ব্যবহার করেছে তার বালিশ হিসেবে। পরক্ষণেই অজান্তা বুঝতে পারে তার বালিশ হিসেবে ব্যবহৃত জিনিসটা কোনো পাথর নয়, স্বয়ং তার বর সিআইডি অফিসার অঙ্কন চৌধুরীর বুক। তখনই অজান্তার মনে পড়ে যায় রাতের ঘটনা। অজান্তা বিছানায় আসবে না বলতেই অঙ্কন তাকে কোলে তুলে নেয়। অজান্তা অঙ্কনের কোল থেকে নামার জন্য ছটফট করলে অঙ্কন ফট করে অজান্তার কপালে চুমু দিয়ে দেয়। ব্যাস, অজান্তার সারা শরীরে বিদ্যুৎ গতিতে শিহরণ বয়ে যায়। মুহূর্তের মধ্যেই সে যেন কাঠের পুতুলে পরিণত হয়ে যায়। একদম বিড়াল ছানার মতো অঙ্কনের বুকে লেপ্টে পড়ে থাকে অজান্তা। অঙ্কন তাকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও তার পাশেই শুয়ে পড়ে। অবশ্য শোয়ার আগেই অঙ্কন মাঝখানে কোলবালিশ দিয়েছিল, কিন্তু অজান্তা দেখলো কোলবালিশ নিচেই পড়ে রয়েছে, আর অজান্তা পড়ে রয়েছে অঙ্কনের বুকে। অজান্তা অঙ্কনকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, ইস, আমার ব্ল্যাক ডায়মন্ডটা! আমি খুব ভালো করে জানি ব্ল্যাক ডায়মন্ড আপনি আমাকে ভালোবাসেন, আর সেই ভালোবাসার গভীরতা অনেক বেশি। আপনি আমার সাথে যা যা করেছেন সবটা আপনার অভিনয়। কোনো এক অজানা কারণে আপনি আমাকে দূরে সরিয়ে রেখেছেন। আমার মতো আপনারও প্রেমের বইটা অনেক আগেই খুলেছে, আর খুব শীঘ্রই আপনি নিচে মুখে বলবেন, হ্যাঁ অজান্তা, তোর মতো আমারও প্রেমের বইটা গেছে খুলে। 7-5 ভেবে অজান্তা বিছানা ছেড়ে উঠতে যাবে, তার আগে শাড়িতে টান পায়। অজান্তা দেখে তার শাড়ির আঁচলের কিছু অংশ অঙ্কনের পিঠের নিচে রয়েছে। অজান্তা এসে আবারও অঙ্কনকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড, আপনি কালা আমি ধলা, আমাদের পোলাপাইন কি কালা ধলা সংমিশ্রণে বেগুনি কালারের হবে? বুকের উপর ভারী কিছু অনুভব করতেই অঙ্কনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখে অজান্তা তার বুকের উপর বিড়াল ছানার মতো লিপ্টে রয়েছে, যা দেখে অঙ্কনের ইচ্ছেই হয় না অজান্তাকে জাগাতে। সে চোখ বুঝে ঘুমের ভান ধরে পড়েই থাকে, কিন্তু অজান্তার আজগুবি কথা শুনে সে আর স্থির থাকতেই পারে না। অঙ্কন এক ঝটকায় অজান্তাকে নিজের থেকে সরিয়ে ধমক দিয়ে বলে, হোয়াট দ্য হেল আর ইউ? অঙ্কনের ধমকে অজান্তা ভয় পাওয়ার পরিবর্তে দাঁত কেলিয়ে বলে, বলেন না অঙ্কন ভাই, আমাদের পোলাপাইন কি বেগুনি কালারের হবে? হোয়াট দ্য হেল আর ইউ? এর জন্যই কোথায় বলে বানরদের বেশি লাই দিতে নেই। বেশি লাই পেয়ে তারা ঠিক এইভাবে মাথায় উঠে নাচতে শুরু করে। অনেক নেচেছিস, এবার নাম আমার বিছানা থেকে। অজান্তা বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে যেতে গিয়ে ফিরে এসে অঙ্কনের 2 গালে 2টা চুমু দিয়ে বলল, আমি কখনো কারো কাছে ঋণী থাকি না। আপনি রাতে আমাকে একটা চুমু দিয়েছিলেন, তাই এখন আমি সহ 2টা ফেরত দিলাম। হিসাব একদম বরাবর। লে, অজান্তা ওয়াশরুমে চলে গেল। অজান্তার যাওয়ার পানি তাকিয়ে অঙ্কন বলল, আমিও দেনাদার হয়ে থাকতে পছন্দ করি না, পাওনাদারকে তার পাওনা ঠিক সময়ে পরিশোধ করে দিতে পছন্দ করি। বলে আবারও ঘুমের রাজ্যে বাড়ি জমালো অঙ্কন। অজান্তা ফজরে নামাজ আদায় করে নিচে এসে দেখলো নাতাশা চৌধুরী কিচেনের রান্না করছে। অজান্তা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই কি বড় মা, এত সকাল সকাল তুমি কিচেনে কেন?
তোমার ক্ষুধা লেগেছে আমাকে বলতে পারতে, আমি নাস্তা তৈরি করে দিতাম। তুমি শুধু শুধু কষ্ট করে এত সকাল সকাল উঠতে গেলে কেন? আমাদের এক জায়গায় যেতে হবে অজন্তা, তার জন্যই সকাল সকাল রান্না বসিয়েছি। তোর দাদিমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওনার নাকি হুট করে মাথা ব্যথা শুরু হয়েছে, তাই আমি আর তুই যাব। তুই দাঁড়িয়ে না থেকে আমার কাছে হাত লাগা, আবার বিকালের মধ্যে ফিরতে হবে তো। ঠিক আছে বড় মা, বলো কি করতে হবে আমাকে। তুই ছোলার ডালটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দে, আমি লুচির জন্য ময়দা মেখে রাখি। বাবু কিছুদিন থেকে লুচি আর ছোলার ডাল খেতে চাইছি, তাই ভাবলাম আজ বাবুর পছন্দের লুচি আর নারকেল দিয়ে ছোলার ডাল করি। ঠিক আছে বড় মা, তাহলে আজকে সকালের নাস্তা একদম জমে ক্ষীর হবে। তোমার হাতে লুচি আর ছোলার ডাল, উফ, একদম জিভে জল এসে গেছে। হয়েছে হয়েছে, এত আলু দিতে হবে না। অজান্তা আর নাতাশা চৌধুরী রান্না করছে, এমন সময় সেখানে বেলি উপস্থিত হয়। বেলিকে দেখে নাতাশা চৌধুরী অজান্তাকে বলল, তুই এখন যা, রেডি হয়ে নে, রান্না প্রায় শেষ হয়ে এসেছে, বাকিটা আমি আর বেলি করে নিচ্ছি। ঠিক আছে বড় মা। মম, সকাল সকাল সাজগোজ করে কোথায় যাচ্ছ? হ্যাঁ বাবু, তোর মিঠি আন্টিকে চিনিস না? হ্যাঁ, কি হয়েছে বিতি আন্টির? ও নাকি 2 দিন আগে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় পায়ে বাজেভাবে আঘাত পেয়েছে, হসপিটালে ছিল, এখন নাকি একটু সুস্থ, তাই বাড়িতে রেখে ট্রিটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, যাও তাহলে দেখে আসো তোমার বান্ধবীকে। বলছিলাম কি বাবু, তুই কি গাড়ি করে যাবি? না মম, গ্রামে ছোট ছোট রাস্তা, গাড়ি যায় না, বাইকে করে যাব। কেন, কি হয়েছে মম? তোর ড্যাড গাড়ি নিয়ে বেরিয়েছে, এখন আমরা কিভাবে যাব বুঝতে পারছি না। এক কাজ করো মম, বাসে করে চলে যাও। আমিও বাসে করে যাব ভাবছিলাম, কিন্তু অজান্তে তো বাসে জার্নি করতে পারে না, মেয়েটার মাথা ঘুরেই বমি পাই, ওর জন্যই তো, না হলে আমার কোনো সমস্যা ছিল না। অজান্তাও যাবে? বলেই অঙ্কনের চোখ যায় সিঁড়ি বেয়ে নেমে আসা নববধূর দিকে। ফর্সা গায়ে কালো জামদানি শাড়িটা একদম ফুটে উঠেছে, কোমর পর্যন্ত কোঁকড়ানো চুলগুলো যেন সমুদ্রের ঢেউ খেলেই যাচ্ছে। মুখে নেই কোনো ভারী মেকআপ, মেয়েদের চোখে কাজল দিলেই মায়াবী লাগে, কিন্তু এই মেয়ে কখনো কাজল পরেই না। চোখে আইলাইনার আর ঠোঁটে সামান্য একটু লিপস্টিক, ব্যাস, এতেই যেন তার সাজ পরিপূর্ণ হয়ে উঠেছে। অঙ্কনের কাছে মনে হচ্ছে সিঁড়ি দিয়ে ফুটন্ত কোনো গোলাপ নেমে আসছে। অঙ্কন অজান্তার দিকে তাকিয়ে হুট করেই বলে উঠল, মম, তোমরা বরং আমার বাইকে চলো, আমি তোমাদের ড্রপ করে দিব। অজান্তা এগিয়ে এসে বলল, আমি আপনার সাথে যাব না ব্ল্যাক ডায়মন্ড। বেশি পাকনামি করলে একদম গুলি করে মাথার কুলি উড়িয়ে দিব। আমি বাইরে ওয়েট করছি, তাড়াতাড়ি মমকে নিয়ে আয়। অঙ্কন যাওয়ার পানি ইচ্ছে অজান্তা ব্যস্ত হয়ে বলল, একদম গুলি করে খুলি উড়িয়ে দেবো। আসিস গুলি করে খুলি উড়িয়ে দিতে, তোর লুঙ্গি পরা ছবি ভাইরাল করে দিব, হা হা হা। বিধি খন্দকার পেশায় একজন শিক্ষিকা। তার প্রথম স্বামী অ্যাক্সিডেন্ট করেই মারা যাওয়ার পর পারিবারিকভাবে রেদোয়ান নামের একজন বিশিষ্ট শিল্পপতির সাথে বিয়ে হয়। রেদোয়ানের প্রথম স্ত্রীর একজন মেয়ে রয়েছে, যে একদম দু চোখে বিধিকে সহ্য করতেই পারে না। 2 দিন আগেই বিধি কলেজে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নামছিল, হঠাৎ করেই কোনো পিচ্ছিল জাতীয় কিছুর ওপর স্লিপ করে সে পড়ে যায়, যার কারণে মাথায় ও পায়ে আঘাত পায়। বিধির ধারণা কেউ ইচ্ছাকৃতভাবেই তাকে আঘাত করার জন্য এই কাজ করেছে। যদিও সে জানে এই কাজ করেছে, তবুও কিছু না বলে মুখ বুঝে সবটাই সহ্য করে নিয়েছে। বিধি এখন একটু সুস্থ, যার কারণে বাসায় নিয়ে আসা হয়েছে। তুলি নামের এক নার্সকে রাখা হয়েছে তার দেখভালের জন্য। তুলি তাকে মেডিসিন দিচ্ছে, এমন সময় কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের আওয়াজ শুনেই বিধি বলল, নিশ্চয়ই কাজের মেয়েটা এসেছে। বিধি উঠতে গেলে তুলি বলল, আরে আরে ম্যাম, আপনি উঠছেন কেন? এখনো পরিপূর্ণভাবে সুস্থ হননি আপনি। আপনি শুয়ে থাকুন, আমি গিয়ে দেখছি কে এসেছে। তোমাকে রাখা হয়েছে আমার দেখভালের জন্য, তুমি বাসার কাজ করবে, এটা কেমন দেখায়? দেখুন ম্যাম, মানুষ মানুষের জন্য, আমি যদি এতটুকু আপনার জন্য না করতে পারি তাহলে কেমন মানুষ আমি? ঠিক আছে, তাহলে এই খাবারটাও নিয়ে যাও, আমি খেতে পাচ্ছি না। তুমি বরং খাবারটা বাইরের ডাস্টবিনে ফেলে দিও, না হলে রেদওয়ান এসে বকাঝকা করবে।
কেন খাবার না খেয়ে রেখে দিয়েছি এজন্য। ঠিক আছে ম্যাম। তুলি এক হাতে খাবারের প্লেট নিয়ে অন্য হাতে দরজা খুলে নাতাশা চৌধুরীকে দেখা মাত্রই চমকে ওঠে, যার ফলে তার হাতে রাখা খাবারের প্লেট নিচে পড়ে যায়। নাতাশা চৌধুরী অবাক হয়ে জিজ্ঞেস করলো, এ কি মেয়ে, কি হলো তোমার? আমাকে দেখি এইভাবে চমকে উঠলে কেন? চেনো আমাকে? তুলি তৎক্ষণাৎ নাতাশা চৌধুরীর পা জড়িয়ে ধরে বলল, আমাকে আপনি ক্ষমা করে দিন ম্যাম। আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি, কিন্তু কোথায় আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আমার ক্ষেত্রে সেরকম হয়েছে। কখন যে আমার করা ক্ষুদ্র ক্ষুদ্র অন্যায়গুলো ধীরে ধীরে পাহাড় সমতুল্য হয়ে গিয়েছিল আমি টেরও পাইনি। আমার করা পাপের ফল আমার সন্তান ভোগ করতে হয়েছে। এক মায়ের মুখে হাসি ফোটাতে গিয়ে অন্য মায়ের মুখে হাসি কেড়ে নেওয়ার জন্য সৃষ্টিকর্তা আমার নিজের মুখের হাসি কেড়ে নিয়েছে। জানি আমার অপরাধের কোনো ক্ষমা হবে না, তবুও ম্যাম পারলে আমাকে ক্ষমা করে দিবেন। এতগুলো বছর আমি শান্তিতে ঘুমাতে পারিনি। আমার করা অন্যায় আপনাকে ঘুমাতে দেয়নি, আমার করা অন্যায় আমাকে ঘুমাতেও দেয়নি। প্রতিনিয়ত আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। অবশেষে আজ আপনার দেখা পেলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন ম্যাম। নাতাশা চৌধুরী পা ছাড়িয়ে বললেন, আরে আরে, কি করছো? কে তুমি? কি আবল তাবল বকছো? তাছাড়া আমি তোমাকে চিনিও না। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার জানা মতে তুমি আমার কোনো ক্ষতি করনি। তুমি হয়তো অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলেছো। আমি সেই পাপী যে কিনা একজন মায়ের থেকে তার সন্তান কেড়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি আপনার মেয়েকে আপনার থেকে কেড়ে নিয়েছিলাম। তার মানে আমি ঠিক ছিলাম? আমি সেদিন মৃত সন্তান জন্ম দিইনি? হ্যাঁ ম্যাম, 5 বছর ধরে আমার কাজের নিঃসন্তান ছিল। শুধুমাত্র একটা সন্তানের জন্য প্রতিনিয়ত শ্বশুরবাড়ির সবার কাছে নির্যাতনের শিকার হতো। এমনকি ওর স্বামী ওকে ডিভোর্স দিতে চেয়েছিল। একদিন হসপিটালে এসে ও আমার হাত জোর করে বলে ওকে যেন আমি একটা বাচ্চা চুরি করে এনে দিই, এটি যদি কোনোভাবে ওর সংসারটা টিকে যায়। আমি প্রথমে রাজি হয়নি, পরে আমাকে নানাভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে। এক পর্যায়ে আমি রাজি হই। আমার টার্গেট ছিল কোনো বড় লোকের সন্তান চুরি করা। আমার কাজিনকে কথা দেওয়ার 2-3 দিন পরে আপনি হসপিটালে অ্যাডমিট হন। খোঁজ নিয়ে জানতে পারি আপনার অনেক বড় লোক, কিন্তু আপনিও 8 বছর নিঃসন্তান থাকার পর একটা বাচ্চার মুখ দেখতে যাচ্ছেন। যখন এটা জানতে পারলাম তখন আমার সিদ্ধান্ত থেকে আমি সরে আসি। কিন্তু বিপত্তি ঘটে আপনার মেয়ে হওয়ার পর। ডক্টর যখন সমস্ত ফর্মালিটি পূরণ করতে চলে যায় তখন আমি আর আমার মীরা একজন নার্স থাকি এইখানে। কিছুক্ষণ পরে একজন ওয়ার্ড বয় এসে জানায় মীরাকে নাকি কেউ ডাকছে। মীরা যাওয়ার পর কোথা থেকে একজন মহিলা এসে আমাকে বলে আমি যেন আপনার মেয়েকে সরিয়ে তার জায়গায় কোনো মৃত সন্তান রাখি। ব্যাস, এটুকু কাজের জন্য সে আমাকে 50,000 টাকা দিতে চায়। টাকা দেখে আমার মধ্যে লোভ সত্তা জাগ্রত হয়। একদিকে কাজিনের মুখে হাসি, অন্যদিকে 50,000 টাকা। আমি কিছু না ভেবেই রাজি হয়ে যাই। অবশ্য আমি তাকে জিজ্ঞেস করেছিলাম মেয়েটিকে সরিয়ে তার কি লাভ হবে। সে বলেছিল আদার ব্যাপারী হয়ে আমি যেন জাহাজের খবর না রাখি, এটা বলেছিল। আমি যদি কারোর কাছে এই বাচ্চা চুরির ব্যাপারে কিছু বলি তাহলে আমাকে প্রাণে মেরে দিবে। নাতাশা চৌধুরী চোখের পানি মুছে বলল, তারপর কি হলো? কোথায় আমার মেয়েটা? এখনো বেঁচে আছে কি? আমি আমার কাজিনকে বাচ্চাটা দিয়ে আসি। বাচ্চা পেয়ে অনেক খুশি হয়েছিল মেয়েটা। ভেবেছিল হয়তো তার সংসারটা ঠিকে যাবে, কিন্তু শ্বশুরবাড়ি কেউ বাচ্চাটাকে মেনে নিতে পারেনি। আমার কাজিন বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে। 3-4 মাস অনর্থা থাকার পর কিভাবে জানি ওর স্বামী ওদের খোঁজ পেয়ে যায় আর বাচ্চাটাকে মেরে ফেলতে চায়। পরে আমার কাজিন বাচ্চাটা জীবন বাঁচাতে কোনো এক বড় লোকের গাড়ির মধ্যে রেখে আসছিল। মুহূর্তের মধ্যেই নাতাশা চৌধুরী মুখে এক ছিলতেই হাসি ফুটে উঠল। তিনি মনে মনে বললেন, অজান্তাকে যখন পাই তখন ওর বয়স আনুমানিক 3 থেকে 4 মাস ছিল। আর আশ্চর্যজনক বিষয় ছিল মেয়েটা অনেক কান্না করছিল। আর আমি যখন কোলে তুলে নিয়েছিলাম একদম চুপ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তার মায়ের কোল খুঁজে পেয়েছে। তার মানে কি অজান্তাই আমার হারিয়ে যাওয়া মেয়ে? এজন্যই তুমি বারবার বেলাকে দোষারোপ করছিলে, তাই না? নিজের দোষ বেলার উপর চাপিয়ে দিতে চেয়েছিলে, তাই না রেশমি? কিন্তু তোমার ছোট্ট একটা ভুল আমাদেরকে কোণে পর্যন্ত পৌঁছে দিল। হয় সাহেব, আমি এসব করছি। আমার পোলাটার বড় অসুখ হয়েছে।
চিকিৎসার জন্য মেলা টাকা প্রয়োজন। কত মানুষের কাছে হাত পাতিছি, কেউ সাহায্য করি নেই। আর মানুষ সব সময় মানুষের দুর্বলতা খোঁজে, দুর্বলতার সুযোগ নিয়ে সুযোগের সদ্ব্যবহার করে, যেমনটা আমার সাথে করছে। আমি যখন টাকার জন্য হন্যি হয়ে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছিলাম, তখন এক বেটা আমারে কইল আমার পোলার অসুখ সারার সমস্ত খরচ সে বহন করবে, বিনিময়ে আমার বেলার জঙ্গলে নিয়ে যেতে হবে। আপনি নিজেই কন সাহেব, কোন মাছ চাই তার কলিজার টুকরারে চোখের সামনে মরতে দেখতে? আমি কিছু না ভেবেই রাজি হয়ে যাই। ওই বাচ্চাদের যে ব্যাটা নিয়ে গিয়েছিল সে শিশু পাচারকারীদের সাথে জড়িত ছিল, এইটা বেলা পরে বুঝতে পারে। বেলা পুলিশে খবর দেওয়ার হুমকি দেয় তাদের, আর অহন বেলাকে তারা একটা বন্ধ কামরায় আটকে রাখে। বেলা অনেক চালাক চতুর ছিল, যার জন্যে সহজে তাদের চোখে ধুলো দিয়ে চলে আসে। এইখানে আসার পর বেলা আপনাদের খবর দিতে চাই, কিন্তু তার আগে আমি ওকে জঙ্গলে নিয়ে যাই। বাকিটা তো আপনারা জানেন সাহেব। নিজের ছেলেকে বাঁচানোর জন্য খুনের মতো এত জঘন্য একটা কাজ করতে একটু বিবেকে বাঁধেনি তোমার? তুমি আমাদেরকে বলতে পারতে, আমরা তোমার বাচ্চার চিকিৎসা করাতাম। আচ্ছা, ওই লোকটা কে ছিল যে বাচ্চাদের নিয়ে গিয়েছিল? আর এসবের পিছনে কেই বা খাড়া রয়েছে? কিছু বলতে পারবে তুমি? এসবের পেছনে একজন বেডি মানুষ আছে সাহেব। তুমি শিওর? হ্যাঁ সাহেব, যে ব্যাডা বাচ্চাদের নিয়ে গিয়েছিল সে ফোনে করছিল, মা ওইদিকে সব ঠিক আছে তো, 2 দিনের মধ্যেই বাচ্চাদেরকে পাচার করে দিব, আর বিনিময়ে আমরা কোটি কোটি টাকা পাবো। এই 2 দিন একটু কষ্ট করে বাচ্চাদের সামলে রেখো মা। ব্যাটার কথা শুনে আমি বুঝতে পারছি এসবের পেছনে তার মা রয়েছে, অথবা যে রয়েছে সে তাকে মা ডাকে। মা থাকুক বা বাবা থাকুক, আমরা ঠিক তাকে ধরে ফেলবো। তবে তুমি যা করেছো এর জন্য তুমিও শাস্তি পাবে। শাস্তির জন্য প্রস্তুত হও রেশমি। মাঝরাতে কোনো কিছুর শব্দে ঘুম ভেঙে যায় অঙ্কনের। পাশে অজান্তাকে না পেয়ে অনেকটাই চিন্তিত হয়ে যায় অঙ্কন। অঙ্কন নিচে এসেও অজান্তাকে না পেয়ে কি মনে করে ছাদে চলে যায়। ছাদে এসে দেখে কেউ একজন ফিসফিসিয়ে কথা বলছে, যা পুরোপুরি বোঝাই যাচ্ছে না। অঙ্কন বোঝার চেষ্টা করে ঠিক কী কথা হচ্ছে। অঙ্কন সামনের দিকে এগিয়ে যেতেই তার কানে বাজে, বাচ্চাদেরকে ওই চৌধুরী মঞ্জিলে রাখা হয়েছিল শুধুমাত্র সকালের অপেক্ষায়, সকালে তাদের পাচার করে দেওয়া হবে। মুহূর্তের মধ্যেই অঙ্কনের পা থমকে যায়। অঙ্কন ভাবতে থাকে, কে হতে পারে এই মহিলা? কণ্ঠস্বরও ভালো করে বুঝতে পারছে না। আমাদের বাড়িতে মহিলার সংখ্যা 4 জন, মম, অজান্তা, সুইটার আর বেলি। মম বা সুইটার এখন এই কাজ করবে না, তাছাড়া মম ডেট তো ঘুমোচ্ছে, সুইটারটা নাকি অসুস্থ। বেলির রুমও ভেতর থেকে লক করা দেখে আসলাম, একমাত্র অজান্তা রুমের বাইরে হয়েছে। ও নো, তাহলে কি এসবের পিছনে অজান্তা রয়েছে? অজান্তাই করেছে এসব। সকাল 10টা, চৌধুরী মঞ্জিলের সবাই ব্রেকফাস্ট করছে। এমন সময় ইমতিয়াজ চৌধুরী অঙ্কনকে বলল, এরে বাবু, কেসটা কত দূর আগালো? বাচ্চাদের কোনো খোঁজ পেয়েছিস? অনেক দিন হয়ে গেল এই কেসে ইনভেস্টিগেশন করেছিস। হ্যাঁ ড্যাড, শুধু বাচ্চাদেরই খবর পাইনি, এর সাথে যারা যারা জড়িত আছে সবার খোঁজ পেয়ে গিয়েছি। তবে আজই কেন এই মুহূর্তে এই কেসের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। অঙ্কনের কথা শুনে আঞ্জুম আরা চৌধুরী বললেন, কি বলছো দাদু ভাই? তার মানে আসল অপরাধী এই চৌধুরী মঞ্জিলে রয়েছে? হ্যাঁ সুইটার, ডেড দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে। মানুষ গিরগিটির থেকেও ভয়ঙ্কর। এরা যে পাতায় খায় সেই পাতায় ফুটো করে। মানুষকে বিশ্বাস করার থেকে কুকুরকে বিশ্বাস করা অনেক ভালো, কারণ মানুষ বিশ্বাসঘাতকতা করলে কুকুরও করলে বিশ্বাসঘাতকতা করবে না। অঙ্কনের কথার আগা মাথা বুঝতে না পেরে নাতাশা চৌধুরী বললেন, তুই ঠিক কি বলতে চাইছিস বাবু? একটু ক্লিয়ার করে বলতো। মানছি তুই একজন সিআইডি অফিসার, তাই বলে তুই বাড়ির লোকদের সন্দেহ করছিস? আমাদেরকে তোর অপরাধী মনে হয়? মম, তুমি খুব ভালো করে, আমি কখনো প্রমাণ ছাড়া কথা বলি না। আমি যখন বলেছি আসল অপরাধী বাড়িতে রয়েছে, তার মানে নিশ্চয়ই প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছি। তাহলে বলছিস না কেন কে করেছে এইসব? কে বা কারা এর পেছনে রয়েছে? অজান্তা। আমার প্রথম থেকে এই মেয়ের উপর সন্দেহ ছিল, নিশ্চয়ই ও টাকার জন্য এসব করেছে। লোভী মেয়ে একটা। দাদু ভাই, তুমি বরং ওকে নিয়ে জেলে ভরে দাও। কত বড় সাহস! সিআইডি অফিসারের বাড়িতে থেকে বাচ্চা পাচার করছে, না জানি আরো কি কি অপরাধের সাথে জড়িত আছে এই মেয়ে।
আর কত ভালো মানুষের মুখোশ পরে থাকবে সুইটার্ট। অনেক ভালো অভিনয় করতে পারো তুমি। অমানুষের আড়ালে দিব্যি ভালো মানুষের মুখোশ পরে রয়েছে। তোমার মুখোশ খোলার সময় এসে গিয়েছে তো। এখন ভালোই ভালো তুমি নিজ মুখে সবটা স্বীকার করবে নাকি আমি নিজেই? অঙ্কনের বাকি কথা শেষ হওয়ার আগে আঞ্জুম আরা চৌধুরী তোতলাতেই বলল, তুমি কি বলছো দাদুভাই? আমি এসব করেছি মানে? এই ইমতিয়াজ কি বলছে? এই ছেলে মাকে অপমান করছে আর তুমি চেয়ে দেখছো? কেমন ছেলে তুমি? হ্যাঁ, তুমি করছো সুইটার্ট। কিভাবে পারলে এমনটা করতে? কিসে কম ছিল তোমার? আমি প্রথমে ভেবেছিলাম এসব কিছু অজান্তা করেছে, কিন্তু যখন চাঁদ থেকে নেমে আসি তখন দেখি অজান্তা কিচেনে রয়েছে। তখনই আমার মনে সন্দেহ জাগে। আমি তোমার রুমে গিয়ে দেখি তুমি নেই। বিছানায় বালিশের গায়ে কাঁথা দেওয়া রয়েছে, যাতে কেউ দেখলে মনে করে তুমি এখানে শুয়ে রয়েছ। আর তুমি যেহেতু আগে থেকে অসুস্থ হওয়ার নাটক করেছ, তাই সবাই ভাববে হয়তো তুমি অসুস্থতার জন্য ভুলে গিয়েছো দরজা লক করতে। তুমি নিজেকে অনেক চালাক মনে করো, তাই না সুইটার্ট? ওরফে শিশু পাচারকারী দলের লিডার। অঙ্কনের কথা শুনি ইমতিয়াজ চৌধুরী তেড়ে এসে অঙ্কনকে থাপ্পড় দিয়ে বলল, হাউ ডিয়ার ইউ! একটা বাইরে ছেলে হয়ে তোমার সাহস হলো কি করে আমার মাকে অপমান করে? বাইরের ছেলের কথাটা শুনি অঙ্কনের পা থমকে যায়। পুরুষ মানুষের নাকি কান্না করতে নেই, কিন্তু অঙ্কন হাজার চেষ্টা করেও চোখের পানি আটকাতেই পারেনি। অঙ্কন নিজেকে সামনে নিয়ে বলল, হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, আমি একটা বাইরের ছেলে, যা আমি আগে থেকেই জানি। তবে আপনি এটা ভুলেও যাবেন না, আমি একজন সিআইডি অফিসার। আর একজন সিআইডি অফিসারের কাজ সম্পর্কে আপনার নিশ্চয়ই ধারণা আছে। আমি যে মিথ্যা বলছি না তার প্রমাণ এখনই পেয়ে যাবেন মিস্টার ইমতিয়াজ চৌধুরী। জি স্যার। 5 মিনিট পরেই ঈশান বাচ্চাদের নিয়ে এলো। বাচ্চাদের দেখে সবাই যতটা না অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছে বাচ্চাদের এই চৌধুরী মঞ্জিল থেকে বের হতে দেখে। ইমতিয়াজ চৌধুরী এসে আঞ্জুম আরা চৌধুরীকে বললেন, তার মানে সব সত্যি? তুমি এসব করছো মা? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তুমি আমার মা, আমি একজন অপরাধীর সন্তান। মা হা হা হা, সবটা যখন জেনে গিয়েছো তাহলে এটাও জেনে রাখো আমি তোর মা না। কি বলছো তুমি? তোমার বাবা ইসহাকের ড্রাইভার ছিল আমার স্বামী আতিকুর। একটা অ্যাক্সিডেন্টের সময় তোমার বাবাকে বাঁচাতে গিয়ে আমার স্বামী ক্ষণস্থায়ী মারা যায়। আতিকুলের মৃত্যুয় আমি আমার 10 বছরের ছেলে আব্দুল্লাহ দিশেহারা হয়ে পড়ি। ইসহাক ছিল অনেক দয়ালু। সে আমাকে আর আব্দুল্লাহকে এই চৌধুরী মঞ্জিলে নিয়ে আসে। এইখানে এসে আমার রাজরানী হওয়ার স্বাদ জাগে। আমার মাকে 2 চোখে বিষ মনে হতো আমার। তোমার মাকে 2 চোখের বিষ মনে হতো আমার। আমি একদিন সুযোগ বুঝে তোমার মায়ের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেই, আর তোমার মা ঘুমিয়ে পড়ে। তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা নামে চালিয়ে দেই। আর বুদ্ধি করে তোমার মায়ের হাতের লেখা নকল করে একটা সুইসাইড নোট লিখে রাখি, যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার স্বামীর কাছে আমার একটা অনুরোধ, আমার যেন পোস্টমর্টম করা না হয়। ব্যাস। বোকা ইসহাক তার প্রিয়তমা স্ত্রীর কথা রাখতে গিয়ে জানতেও চায়নি তার স্ত্রীর মৃত্যু কিভাবে হয়েছে। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে ইসহাক অনেক ভেঙে পড়ে। আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে দিলাম। আমি তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলাম সে যেন সব ভুলে নতুন জীবন শুরু করে। তুমি যখন খুব ছোট, ইসহাককে বললাম তোমার জন্য একটা মা প্রয়োজন, না হলে তুমি মানুষের মতো মানুষ হতে পারবা না। এতে ইসহাক রাজি হয় না। ইসহাক বলে দ্বিতীয় কোনো নারীকে তার জীবনও গ্রহণ করবে না। সে একটাই, তোমাকে বাবা মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করবে। পরে আমি তোমাকে ব্যবহার করি, নানাভাবে তোমাকে নিজে আঘাত করে নিজেই সরিয়ে তুলি। তোমার বাবার সামনে প্রমাণ করি আমি তোমার মা হওয়ার যোগ্য। ইসহাককে অনেক বোঝানোর পর তোমার কথা ভেবে তোমার বাবা আমাকে বিয়ে করে। তারপর সুযোগ বুঝে তোমার বাবাকেও ছি ছি, এত নিচে তুমি? মনে হচ্ছে তোমার মুখে থুতু ছুঁড়ে মারে। কিভাবে পারলে এতগুলো মানুষের বিশ্বাস নিয়ে খেলতে? শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেটাকে আমি ভুল বুঝেছি। তাকে বাইরের ছেলে উপাধি দিয়েছি, এমনকি তাকে তাপড় দিতেও আমার হাত কাঁপেনি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমাকে ফাঁসির দাড়িতে ঝুলিয়ে দিতে পারলে আমার মনে শান্তি লাগতো। আপনি চিন্তা করবেন না স্যার, সে একজন খুনি ও পাচারকারীদের লিডার। ফাঁসির দড়ি তার জন্য বরাদ্দ রয়েছে। ও সুইটার্ট, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম।
তুমি একা ফাঁসির দড়িতে ঝুলবে না। তোমার আদরের ছেলে আব্দুল্লাহ, যার জন্য তো কিছু করেছো তুমি, সে আব্দুল্লাহ তোমার সাথে ফাঁসির দড়িতেই ঝুলবে। আমি আমার দোষ স্বীকার করে নিয়েছি। প্লিজ আমার ছেলেটাকে ছেড়ে দাও। ও তো কোনো খুন করেনি, ও শুধুমাত্র আমার সঙ্গ দিয়েছ। কি প্লিজ ছেড়ে দাও। কেউ চারা পাবে না, তুমিও না মা। কেমন মা তুমি? মায়েরা সন্তানদের সঠিক শিক্ষা দেয়, আর তুমি নিজ হাতে অপরাধী তৈরি করেছো। অপরাধ করার আগে তোমার বাবা উচিত ছিল। এর ফল কেমন হবে? এখন যাও, 14 শিখের মধ্যে গিয়ে মা ছেলে মিলে কোটি কোটি টাকার হিসাব করো। চলো সুইটহার্ট। 1 মিনিট দাদু ভাই, জীবনে কখনো ভালো কাজ করিনি আমি। পাপের সাগরে ডুবে গিয়েছি, আর তার ফলস্বরূপ ফাঁসির দড়ি আমার পক্ষে করেছ। জীবনে অন্তিম সময়ে এসে অন্তত একটা ভালো কাজ করতে যেতে চাই। নাটক না করে যা বলার তাড়াতাড়ি বলো। আঞ্জু মারা চৌধুরী নাতাশার কাছে এসে পা জড়িয়ে ধরে বলল, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার জীবন থেকে সমস্ত সুখ করে কেড়ে নিয়েছি। নাতাশা চৌধুরী পা ছাড়িয়ে নিয়ে বললেন, নাটক বন্ধ করুন প্লিজ। বাবু, এই মহিলাকে নিয়ে যা। আমার সহ্য হচ্ছে না এই মহিলাকে। চলে তো আমি যাবই বৌমা, তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আর কি কি চমক দেওয়ার বাকি আছে? এমনিতে অনেক চমকপ্রদ কথা শুনিয়েছে, আর কিছু শোনার ইচ্ছে হচ্ছে না। তবু শেষ ইচ্ছে বলে কথা বলুন, কি বলতে চান? অজান্তা তোমার হারিয়ে যাওয়া মেয়ে বৌমা। এক্ষুনি কি বললেন আপনি মা? আবার বলুন। অজান্তাই তোমার হারিয়ে যাওয়ার মেয়ে। তুমি সেদিন মৃত সন্তানের জন্ম দাওনি। আমি চাইনি তোমার কোনো উত্তরাধিকার পৃথিবীতে আলো দেখুক। তাই তো সেদিন তুলিকে দিয়ে তোমার মেয়েকে সরিয়ে তার জায়গায় মৃত ছেলে রেখে দেই। কিন্তু তুলি কাজিন গাধাটা আর কোথাও থেকে ওকে রাখার জায়গা পায়নি। মরতে মরতে চৌধুরী মঞ্জুলি রেখে যায়। আর তুমিও অন্যের সন্তান মনে করে নিজের সন্তানকে কোলে পিঠে করে বড় করো। যাই হোক, অনেক ক্ষতি করেছি তোমাদের। এখন তো আর আমি থাকছি না। আই হোপ তোমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। নাতাশা চৌধুরী এসে অজান্তাকে জড়িয়ে ধরে চোখে মুখে অজস্র চুমু দিয়ে বলল, তার মানে আমার ধারণা সঠিক ছিল। একজন মা কখনো তার সন্তান চিনতে ভুল করে না। তুই অজান্তা নস মা, তোরও পরিচয় আছে। তুই এই চৌধুরী মঞ্জিলের একমাত্র রাজকন্যা। তুই আমার আর ইমতিয়াজের মেয়ে। বলেই অজান্তাকে বুকের সাথে মিশিয়ে নিলেন নাতাশা চৌধুরী। এই জন্যই আমি তোমার গায়ে মায়ের গন্ধ পেতাম, তোমার প্রতি টান অনুভব করতাম। তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিলে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যেত, কারণ তুমি যে আমার মা, আমার শান্তির জায়গা। জানিস মা, আমি তোকে দেখে সবসময় আফসোস করতাম এই ভেবে যে তুই আমার নিজের মেয়ে হলে না কেন। আজ যখন জানতে পারলাম তুই আমার নিজের মেয়ে, তখন মনে হয়েছিল পৃথিবীর সমস্ত সুখ আমার হাতের মুঠে চলে এসেছে। কিন্তু একটা বিষয় আমাকে খুঁজে করে কাচ্ছে। আমি বুঝতে পারছি না বাবুর সামনে কিভাবে দাঁড়াবো। ওকে যে কিভাবে অনেক কষ্ট দিয়েছি। অঙ্কন এসে ইমতিয়াজের হাত ধরে বলল, সমস্যা নেই শ্বশুরমশাই, আমরাই তো। কিন্তু এখন তো আমি এইবারের ঘর জামাই হয়ে গেলাম, তাহলে আপনাদের কি বলে সম্বোধন করব? শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মা? নাতাশা চৌধুরী এসে অঙ্কনের কান মলে দিয়ে বললেন, এক মুহূর্তের মধ্যে পর করে দিলি আমাদের। জাস্ট কিডিং মম। দেখ বাবু, যা হওয়ার হয়েছে। আমি চাই তোরা নতুন করে তোদের জীবন শুরু কর। এবার দেখিস আমরা সবাই খুব সুখে শান্তিতে থাকবো। ফুলে সজ্জিত বিছানায় এক হাত ঘোমটা টেনে বসে রয়েছে অজান্তা। এই তো কয়েক মাস আগে এরকমই ফুলে সজ্জিত বিছানা থেকে তাকে টেনে নামিয়ে দেওয়া হয়েছিল। হাজারো অপমান করা হয়েছিল, কিন্তু সেই অপমানের পেছনে লুকিয়েছিল হাজারো রহস্য, অপ্রকাশিত ভালোবাসা। অজান্তার পুরনো কথা মনে করে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। অজান্তা চোখের পানি মুছে দেখে অঙ্কন এসেছে। অঙ্কন এসেই বলল, আমি তো এই বাড়ির গড়জামা হয়ে গেছি রে অজান্তা। এখন সবকিছু তোর রাজত্বে চলে গেছে। তোর ঘর, তোর বিছানা, তোর বোর। এখন তোর যা ইচ্ছা কর, আমি কিছুই বলবো না। ড্রামা শুধু আমি করতে পারি না, আপনিও খুব ভালো ড্রামা করতে পারেন অঙ্কন ভাই। ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন,
অথচ সবার সামনে কত হাসি মুখে রয়েছেন। খুব কষ্ট পেয়েছেন আপনার সত্যিটা জানার পর, তাই না অঙ্কন ভাই? আমি স্পষ্ট লক্ষ্য করেছিলাম যখন বাবা আপনাকে বাইরের ছেলে বলেছিল আপনার চোখের পানি মুছতে। এতে কষ্ট পাওয়ার কি আছে অজান্তা? আমি আগে থেকেই জানতাম আমি এই পরিবারের কেউ না। কিন্তু কিভাবে? আমার ডিএনএ টেস্ট করিয়েছিলাম, কিন্তু মম বা ডেড কারোর সাথে ম্যাচ করেনি। সেদিন থেকে আমি শিওর ছিলাম আমি তাদের সন্তান না, কিন্তু আমি জানতাম না আমার আসল পরিচয় কি, আমার আসল বাবা মাকে। প্রথম যেদিন আমি কুসুমপুর এতিমখানায় যাই সেদিন আমার আসল পরিচয় জানতে পারি। রহমত দাদু অনেক দিন ধরে এতিমখানা রয়েছে, তিনি আমাকে দেখে আমার পরিচয় জানতে চান। আমি সব কিছু বলার পর তিনি বললেন, তুমি তাহলে সেই অঙ্কন, কত বড় হয়ে গেছো, এতটুকু একটা বাচ্চা ছেলে দেখছিলাম, আর আজ সে একজন নামকরা সিআইডি অফিসার। ব্যাস, দাদুর কথা শুনি আমার সন্দেহ বেড়ে যায়। আমি আমার নিজের ইনভেস্টিগেশনের কাজে লেগে পড়ি। খোঁজ নিয়ে জানতে পারি আমার মা জমিদার বংশের মেয়ে ছিল। তাদের বংশে প্রেম করা বা প্রেম করে বিয়ে করা নিষিদ্ধ ছিল, কিন্তু একবার কারো যদি প্রেমের বইটা খুলেই যায় তাহলেই প্রেম সাগরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকে না। ঠিক তেমনই হয়েছিল আমার মায়ের সাথে। নানু ভাই মায়ের বিয়ে ঠিক করে এলাকার চেয়ারম্যানের ছেলের সাথে। মা বিয়ের আসর থেকে পালিয়ে বাবাকে বিয়ে করে। এতে নানু ভাই আম্মুকে ত্যায্য করে দেয়। বিয়ের পর ভুলেও একটা বাড়ির জন্য হলেও কোনো খোঁজ করেনি মায়ের। আমার বাবা একজন সেনা সদস্যও ছিলেন। আমার জন্মের কয়েক বছর পরে একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়, কিন্তু সেটা আদৌ অ্যাক্সিডেন্ট কিনা খুন ছিল জানাই যায়নি। এমনকি আমার চাচারা আমার বাবা মায়ের মৃত্যুর খবর কেউ আমার নানু বাড়িতে জানায়নি। বাবা মায়ের মৃত্যুর পর চাচারা আমাদের সব সম্পত্তি হাতিয়ে নিয়ে আমাকে এতিমখানায় রেখে আসে। তারপর মম ড্যাড আমাকে এই চৌধুরী মঞ্জিলে নিয়ে আসে। অবশ্য তারা আমাকে দত্তক নিতেই চেয়েছিল, কিন্তু সুইটহার্ট নিতেই দেয়নি। সুইটহার্ট চায়নি চৌধুরী মঞ্জিলে কোনো উত্তরাধিকারী আসুক। সে চেয়েছিল সমস্ত সম্পত্তির মালিক হবে তার ছেলে আব্দুল্লাহ। এই জন্যই সুইটহার্ট তোকে ও নার্সকে টাকা দিয়ে সরিয়ে দেয়। ব্যাস, না থাকলেও বাস আর না বাঁচলেও বাসি। মোটামুটি সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি, শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর ছাড়া। কি প্রশ্ন শুনি? এবারই গরজামাই শ্রোতা প্রস্তুত আছে তার বউয়ের প্রশ্নের উত্তর দিতে। এখন চটপট করো দেখি। আমাকে ভালোবাসেন? হ্যাঁ, আমার জীবনের থেকেও বেশি। তাই তো দূরে দূরে রেখেছিলাম তোকে। যেদিন আমি বিড়িতে ফিরে প্রথম তোকে দেখি সেদিনই আমার প্রেমের বইটা খুলে যায়। আস্তে আস্তে প্রেম সাগরে ডুবে যেতে থাকি আমি, কিন্তু আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোকে জড়াতে চাইনি। ভালোই যখন বাসেন তাহলে চুক্তির বিয়ে কেন করলেন? সুইটার্টের কথায় রিপিট সুইটার্টের কথায়, তবে সেই কন্ট্রাক্ট পেপার ছিল নকল, আর আসল পেপার আমার কাছে রয়েছে, যাতে আমি বা তুই আমরা দুজনের একজনে সাইন করিনি। তাই আমাদের কন্ট্রাক্ট ম্যারেজও হয়নি। দেখো জানতা, অনেক হয়েছে পুরনো কথা, আমি আর পুরনো কথা মনে করতে চাই না। প্রথমবার বাসর রাত হেলায় অবহেলায় কাটিয়েছি, তাই আমি চাচ্ছি না এইবারও এমনটা হোক। আমি চাই আমাদের এই রাতটা চিরস্মরণীয় হয়ে থাকুক। আজ থেকে নতুন জীবনের সূচনা হলো আমাদের একসাথে পথ চলা শুরু হলো। বিশ্বাস কর, অনেক ভালোবাসবো তোকে, আদরে আদরে ভরিয়ে দেব। আমি বেঁচে থাকতে তোর চোখে কখনো পানি আসতে দেব না। অজান্তা এসে অঙ্কনকে জড়িয়ে ধরিয়ে বলল, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। অঙ্কনও অজান্তাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমার প্রেমের তরি বয়ে চলে, প্রেমের বইটা ধরে ঝাড়ে নাইয়া যেদিক খুশি পীড়িতের পাল তুলে। বড্ড প্রেম পাগল হয়েছি আমি, বুঝিনি গো কখনো আমার প্রেমের বইটা গেছে খুলে।